মেশো আর মাসি ওরা একে অপরকে দিকে তাকালো, আর যেন ওদের ফিল হলো যে ওদের মিশন ফেলড। পুরো বারান্দাতে মাছিতে ভর্তি, ভাতে তরকারিতে মাছি বনবন করছে। তোমার দেখলেই তোমার রুচি আসবে না খেতে। তো আমি বুটটা বসে না বুটে দড়ি বাঁধছি, রান্নাঘর থেকে মেশো আর মাসি গুনগুন করে ফিস ফিস করে বলছে, তোমাকে বারবার বলেছিলাম, মানে মেশো মাসিকে বলছে যে তোমাকে বারবার বলেছিলাম যে চিকেনের সাথেই দাও ওটা, তুমি মারিয়ে কেন হাঁসের মাংসের সাথে দিতে গেলে। মাথা যন্ত্রণা হচ্ছে, এবার শুধু মাথা যন্ত্রণা নয়, মাথা যন্ত্রণার সাথে সাথে পুরো শরীর কাঁপ দিয়ে, মানে কাঁপছে, জ্বর আসেনি, ঠক 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 করে কাঁপছে হঠাৎ কোনো কারণ ছাড়া। তোর যদি এই আমটা পছন্দ হয় তাহলে আমার সামনে দাঁড়ানো কলা গাছটাকে ভেঙে দিয়ে চলে যা, তবে আমি বুঝবো তুই এখানে আছিস। বলতে না বলতে 5 সেকেন্ডের মধ্যে, দাদা 5-10 সেকেন্ডের মধ্যে পুরো কলা গাছ উপড়ে আমার সামনে পড়ে গেল। আমার বাবা হচ্ছে এনিমি আর আমি প্লেয়ার, আমি মারছি আমার বাবাকে, লিটারেলি মার্ডার করছি। আমার মা পাশে বসে কাঁদছে আর আমি হাসছি, আমি কিল পাচ্ছি না। এরকম ভাবে কথা বলছি, তুই ভালো আছিস, মানে এইভাবে জিজ্ঞেস করছি তুই ভালো আছিস। বলছি কেন, কি হয়েছে, আমি মরে যাবো? বলছি না, মেশো আমাকে ফোন করে বলছে সৌমেন মনে হয় আর বাঁচবে না। তো কি হয় সেখানে, ওই 17 জন যে স্পিরিট ছিল, ঠিক আছে, ওই 17 জন একে পজেস্ট করে নেয়, এর সাথে এর বাড়িতে চলে আসে, বুঝতে পারলে? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কিউরিওফাইট। কিউরিওফাইটে আজকে এমন একটা ঘটনা আপনারা শুনতে চলেছেন যেটা এর আগে আপনারা কখনোই হয়তো শোনেননি। ঘটনাটা খুব মাইনুটলি শুনবেন, কারণ প্রত্যেকটা মোমেন্ট, প্রত্যেকটা সেকেন্ড খুব ইম্পর্ট্যান্ট এই ঘটনাটা বোঝার জন্য। এমন একটা ভয়ের ঘটনা যেটা আপনাদেরকে রীতিমতো শিহরণ দেবে। এর আগে তন্ত্র রিলেটেড আমি অনেক ভিডিওস কৌস্তবের আড্ডা এবং কিউরিওফাইটে এনেছি, কিন্তু আজকে সম্পূর্ণ নতুন একটা জিনিস আপনারা জানতে চলেছেন, কাকতন্ত্র। এর আগে কি এই বিষয়ে আপনারা শুনেছেন বা জানেন কতটা সাংঘাতিক হতে পারে একটা মানুষ, কতটা নির্মম হয়ে উঠতে পারে পরিণতি? আজকের এই ঘটনাটা শেষ অবধি শুনলে আপনারা জানতে পারবেন। কোথা থেকে শুনছেন আজকের এই ঘটনা সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। আর হ্যাঁ, আপনারা যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নাম্বারে। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সোমেন, কেমন আছো? ভালো আছি দাদা, তুমি কেমন আছো বলো? আমিও ভালো আছি। তোমার সাথে খুব রিসেন্ট যোগাযোগ হয়েছে এবং তুমি এমন একটা ঘটনা জানিয়েছো। টু বি অনেস্ট, এতদিন ধরে এত ঘটনা শুনেছি, এত কাজ করেছি, বাট এরকম টাইপের ঘটনা কখনোই শুনিনি। বা এই ঘটনাটা খুব ইউনিক একটা ঘটনা, খুব ইন্টারেস্টিং ঘটনা। আমি বেশি কথা বলবো না, এই জন্য কি ঘটেছিল আমি ডাইরেক্ট তোমার কাছে জানতে চাই। হ্যাঁ দাদা, ঘটনাটা ঘটেছিল আমার বন্ধুর এক মাসির ছেলের সাথে, ঠিক আছে? আচ্ছা। তো এই ঘটনার সাথে আমি প্রত্যক্ষভাবে জড়িয়ে পড়ি 2022-এ, কিন্তু ঘটনাটা শুরু হয় তোমার 2021 থেকে। ওকে। 2019-এ আমি একটা কাজ পাই, সেখানে আমি আমার এক বন্ধুর সাথে আলাপ হয়, তার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়। তার নাম, ছেলেটার নাম ছিল রাজা। আর এখানে আরো কয়েকটা কথা বলে রাখি, ঘটনাটা খুবই মানে পার্সোনালি, আর অনেক রিকোয়েস্ট করার পরে এই ঘটনাটা গিয়ে আমি তোমার কাছে শেয়ার করতে পারছি এতদিন পর, ঠিক আছে?
হ্যাঁ, মানে যাদের ঘটনা তারা পারমিশন দিচ্ছিল না। হ্যাঁ, এটা আমি তোমাকে জানিয়েছিলাম। হ্যাঁ। তো অনেক রিকোয়েস্ট করার পর ঘটনাটা বলতে যাচ্ছি, তো সেই কারণে আমি সব নামগুলোকে উজ্জ্ব রাখবো আর ঘটনাটা শোনার জন্য প্রত্যেকটা পয়েন্ট একটু নোট করে দেবো, তাতে বুঝতে সুবিধা হবে। আর কিছু কিছু ঘটনা যেগুলো পরের ঘটনা সেটা আমি আগে বলবো, আর আগের ঘটনা কিছু পরে বলবো, যাতে গল্পটাকে আমি মার্চ করতে পারি। নাহলে না তুমি বুঝবে আর না দর্শকরা বুঝতে পারবে। ওকে ওকে ওকে। হ্যাঁ, তো আমি কাজটা পাওয়ার পরে তো ওর সাথে খুব ভালো সম্পর্ক হয়, রাজার সাথে। সম্পর্ক হওয়ার পর দুজনেই একটা সময় পরে গিয়ে 1 বছর 1.5 বছর কাজ করার পরে গিয়ে ডিসাইড করি যে দুজনেই আর কাজ করবো না। আমাদের স্যালারিতে পুষছিল না, আর প্রচন্ড ডিউটি ছিল। আর আমার বাড়ি বারুইপুর, তো বারুইপুর থেকে দমদম বুঝতেই পারছো ডিস্টেন্সটা কত দূর। অনেক দূর। হ্যাঁ, অনেক দূর, প্রায়। আর 11 ঘন্টা ডিউটি ছিল ওপর থেকে, প্রায় আমাদের শরীরের অবস্থা পুরো বেকার হয়ে যায়। তো আমরা ডিসাইড করি টাকা অনেক ইনকাম করতে পারবো যদি বেঁচে থাকি, তো বলে আমরা দুজনেই ডিসাইড করি কাজ ছেড়ে দেবো, কাজ ছেড়েও দিই। তো ওর যে মেশোটা, যে ঘটনাটা যেখানে ঘটেছে সেই জায়গাটার আমি একটু বিবরণ দিয়ে নিই। জায়গাটা হচ্ছে তোমার ডায়মন্ড হারবারের আগে স্টেশন, গুরুদাসনগর বলে একটা জায়গা রয়েছে, অনেকেই জানে। তো ওই গুরুদাসনগরের ঘটনা, বাকি আমি আর কিছু বলছি না, ঠিক আছে? তো ওই মেশোটা ছিল, মানে ওই রাজার যে মেশোটা মশাই ছিল, ওই মেশো মশাই ম্যান পাওয়ার প্রোভাইড করতো। তো আমরা যাই। একদিন রাজা আমাকে কল করে বললো যে এরকম এরকম ব্যাপার, যাবি মেশোর কাছে? তো আমি বললাম চল। তো নেক্সট ডেতেই আমরা জাস্ট নেক্সট ডেতে বেরিয়ে যাই, কারণ তখন আমি বেকার ছিলাম, কাজ খুবই দরকার ছিল। বেরিয়ে যাই। তো বারুইপুর থেকে প্রায় 45 মিনিট 50 মিনিট লাগে, গিয়ে মেশোর বাড়িতে আমরা পৌঁছাই, তখন সকাল 11টা বাজে। আমাকে একটা কথা বলো, এই যে রাজার মেশো সে ম্যান পাওয়ার সাপ্লাই করতো, ঠিক আছে? এবার সে যদি আগে থেকেই জানে যে মেশো ম্যান পাওয়ার সাপ্লাই করে, এই কাজটাতে ঢুকেছিল কেন? হ্যাঁ, এই কোশ্চেনটা আমিও ওকে করেছিলাম পরে, যে তোর মেশোই যদি ম্যান পাওয়ার সাপ্লাই করে তো তুই তাহলে অন্য কোথাও কাজ কেন করবি? তো ওর অ্যান্সার ছিল এটা যে ওর মেশো যিনি কাজ মানে লোক লেবার পাঠাতো, সেগুলো বিভিন্ন রকম, মানে পাথরের কাজ, রঙের কাজ, যেগুলো আমাদের মতো ইয়াং ছেলেদের জন্য নয়, ঠিক আছে? আর প্রচন্ড ভারী ভারী কাজ ছিল, তো ওই জন্য ও করতো না। বাট ওই সময়ে ওর মেশো ওরকে জানিয়েছিল যে কিছু অফিসিয়াল কাজ এসছে যেগুলো আমাদের মতো আমাদের জন্য হেভি সুইটেবল। আচ্ছা, দ্যাটস ওয়াই ও আমাকে ইনফর্ম করে, আর আমারও শুনে ভালো লেগেছিল, তো আমরা দুজনেই রওনা দিই। ওকে ওকে। আর আমি কৌস্তবদা বলে রাখি আমি চেইন স্মোকার, ঠিক আছে? তখন আমার এখন কমে গেছে, তখন আমার পার ডে 2 প্যাকেট সিগারেট লাগতো, মানে সিগারেট আমার প্রত্যেক 15 মিনিট 20 মিনিট অন্তরে লাগবেই। তো আমরা ডিসাইড করি দাঁড়া ঢুকছি, আগে একটা সিগারেট খেয়ে নি, তারপর ঢুকবো, কারণ পরে গিয়ে তো পরের বাড়িতে গিয়ে সিগারেট খাওয়া যায় না। একদম। তো আমরা বাড়ির থেকে 2 মিনিট ডিস্টেন্সে একটু পিছিয়ে এসে আমরা সিগারেট খাচ্ছি, আর বাড়িটার দিকে আমি তাকিয়ে আছি। বাড়িটা হচ্ছে তোমার সবুজ কালারের বাড়ি ছিল, ঠিক আছে? আর দেখলে তোমার মনে হবে কৌস্তবদা বাড়িটা তোমার দিকে তাকিয়ে হাসছে, লিটারেলি তোমার দিকে তাকিয়ে বাড়িটা হাসছে, তুমি ফিল করতে পারবে, একটা ফিল আসে না বাড়ি দেখলে, সেরকম। তো মনে হবে তোমার 10 থেকে 15 বছর ওই বাড়িতে রং করেনি, এরকম দেখলেই তুমি ধরে নেবে। পরবর্তীকালে গল্পের মাধ্যমে পরবর্তীকালে কিছুক্ষণে পরে জানতে পারি আমি মেশোর মুখ থেকেই যে ওই বাড়িটা উনি লাস্ট 2 বছরে 6 বার রং করিয়েছে। প্রত্যেক 2 মাস অন্তরে না রং অটোমেটিক উঠে যেত, চোকলা চোকলা হয়ে উঠে যেত, শ্যাওলা পড়ে যেত, অথচ বর্ষাকাল নেই তখনও হতো। পুরো বাড়ি 2 বছরে 6 বার রং করিয়েছে, সবার রং করিয়েছে, অথচ তুমি দেখলে মনে হবে যে 10 থেকে 15 বছর হয়ে গেছে রং করায়নি। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। এবার বাড়ির বিবরণটা একটু দিয়ে নি। বাড়িটা দোতলা বাড়ি, ওপরে একটা ঘর আর একটা ছোট্ট রুম, যেটা স্টোর রুম, ধান টান রাখে ওরা। আর নিচেও সিমিলারলি একটা বড় ঘর, একটা ছোট ঘর, ঠিক আছে? আর ঠাকুর ঘর বলো, রান্নাঘর, কলঘর, পায়খানা, বাথরুম যা কিছু ছিল উঠোনের মধ্যে। আর পুরো বাড়িটা না পাঁচিল দিয়ে ঘেরা, আর সম্মুখ দরজার উপর একটা ভাঙা চোরা মহাদেবের মূর্তি, ঠিক আছে? এটা একটু মাথায় রেখো, ভাঙা চোরা বললাম, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো বাড়িতে ঢোকার আগে না আমার এরকম ফিল হলো যে আমার মধ্যে কেউ যেন ইন করলো, মানে হঠাৎ করে একটা, মানে তুমি ঘুমাচ্ছ আর তোমাকে কেউ চড় মেরে তুলে দিল, যে একটা হঠাৎ করে যে ব্যাপারটা হয় না, ওরকম ফিল হলো। তো আমি মাথায় কিছু আনিনি, কারণ তখন আমার এসব কিছু ছিল না, আমি পুরোপুরি ব্ল্যাঙ্ক। তো ঢুকলাম, বাড়িতে ঢুকে গেলাম। বাড়িতে ঢুকে যাওয়ার পরে আমাদেরকে বসতে দিল বারান্দাতে, চা দিল, মুড়ি দিল, চানাচুর দিল, লিকার চা দিয়েছিল কৌস্তবদা। কেন বলছি কারণ আছে, লিকারটার কথাটা কেন তুললাম বলছি তোমাকে। চা দেখবে, লিকার চাতে তুমি দেখবে, তাকালে দেখবে তুমি তোমার মুখ দেখতে পাবে। একটু ভালো করে ট্রাই করে দেখো, কোনোদিন কাপে চা দিলে তুমি তোমার মুখ দেখতে পাবে, যদি না চাটাকে তুমি নাড়াও, ফু দাও। তো আমি চাটা দিয়েছে, আমি খুব চা খোর বলতে পারো। তো চা দিয়েছে, এবার চায়ের সাথে আমার সিগারেট লাগে, তো আমি যাই হোক ম্যানেজ করে নিলাম। চাটা চুমুক দেবো বলে কাপটা জাস্ট তুলেছি,
মনে হলো কৌস্তবদা আমার দিকে কেউ তাকিয়ে আছে, ওই চায়ের দিকে কেউ তাকিয়ে আমার দিকে তাকাচ্ছে, মানে পড়লে তো রিফ্লেক্ট হয় না আয়নার মতো। বুঝতে পারছি। হ্যাঁ, তো মনে হলো আমার কানের পাশ থেকে কেউ তাকিয়ে আমার দিকে দেখছে। আমি থতমত খেয়ে উঠি, চাটা পড়ে যায়, আর আমার প্যান্টটা ছিল ওই আকাশি ব্লু কালারের একটা কটন জিন্স, পুরো প্যান্টটা দাগ হয়ে যায়। তো মাসি এলো, মানে মাসিমণি যিনি ছিলেন উনি এলো, উনি এসে মানে একটু ওভার কেয়ার করলেন, ওভার কেয়ার ইন দ্য সেন্স উনি একটু মুখে টুকে হাত বোলালেন যে ভুল হয়ে গেছে। আমি বললাম ভুলটা তোমার কোথায়, এ তো আমার হাত থেকে পড়ে গেছে। উনি আবার চা করে এনে দিলেন, আমি খেলাম। তো এই একটা ঘটনা আমার সাথে ঘটলো ফার্স্ট, মানে ঢোকার পরেই? একদম ঢোকার জাস্ট 5 মিনিটের মধ্যেই, ঠিক আছে। ওকে। তারপর আমাদেরকে ড্রেস চেঞ্জ করার জন্য আমাদেরকে রুম দিল। এবার দেখো, রাজার মাসির বাড়ি তো রাজা সবকিছুই চেনে, সবকিছুই জানে, বাট আমি তো কাউকে চিনি না, আমার জন্য পুরোপুরি আননোন। তো আমি রুমের মধ্যে গিয়ে দরজাটা জাস্ট বন্ধ করেছি, করে মানে জামা প্যান্ট তো ছাড়বো, আমাকে একটা গামছা দিয়েছিল। গামছাটা কৌস্তবদা আমি পরার আগে আমি বেলটা খুলবো বলে গামছাটা কাঁধে রেখেছি। গামছা থেকে মনে হচ্ছে কৌস্তবদা 5 মিনিট আগে ওই গামছার মধ্যে জ্যান্ত মাছ বেঁধে রেখেছিল। এত বাজে আঁশটে গন্ধ বেরোচ্ছে, তুমি নিতে পারবে না, মানে আমি ওয়াক তুলে দেবো এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। আমি ভাবলাম হয়তো পাখা চলছে না বলে, তাই তো আমি সঙ্গে সঙ্গে গিয়ে পাখাটা চালালাম, আগে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে দেখলাম স্টিল গন্ধ যাচ্ছে না। খুব ভালো, আমি অতি কষ্টে আমি ডিসাইড করলাম যে আমি প্যান্ট ছাড়বোই না, চলো কোনো ব্যাপার না, প্যান্ট থাকুক। আমি ওপরে জামাটা খুলে দিলাম, আর ভিতরে একটা স্যান্ডো গেঞ্জি ছিল, আমি একটু রোগা পাতলা, ঠিক আছে, তো আমি স্যান্ডো গেঞ্জি পরেই চালিয়ে দিলাম। এবার আমি জামা কাপড় ছাড়ার সময়, মানে এই জামাটা ছেড়ে না আমি পাখাটা চালিয়ে একটু বসেছি, কারণ ঘেমে গেছিলাম অতিরিক্ত, মার্চের গরম বুঝতেই পারছো, ঘেমে গেছি। মনে হলো ওপরে কেউ হামাগুড়ি দিয়ে ওপর মানে একবার এপাশ থেকে ওপাশে গেলে আর ওপাশ থেকে এপাশে এলে স্পিডে যে গুড়গুড় গুড়গুড় আওয়াজ হয় না ছাদের ওপরে, সেরকম একটা আওয়াজ আমি পেলাম, রাইট। আওয়াজটা পাওয়ার পরে আমি ভাবলাম হয়তো পাখা চলছে, ওটার আওয়াজ। আমি একদম গুরুত্ব দিইনি, একদমই গুরুত্ব দিইনি। মাসি আর মেসোর যে ছেলে ছিল, সেই ছেলেকে আমি কিন্তু প্রথম থেকে দেখতে পাইনি ওই বাড়িতে। তো আমি ভাবলাম ইয়াং ছেলে, হয়তো কোথাও ঘুরতে টুরতে গেছে, চলে আসবে। তো এই বলে এবার আমরা আমাদের যে উদ্দেশ্যে আমরা গেছি, মেসোর সাথে আমরা কথা বলছি। এবার মেসোর ঘরের পিছনে একটা পুকুর আছে, পুকুরের গোড়ে একটা জাম গাছ রয়েছে আর পুরো ছাওয়া। তো ওখানে বসে আমরা গল্প করছি, কাজের ব্যাপারে কথাবার্তা হলো, সবকিছু সেটেল, আমাদের খুব ভালো লাগলো, স্যালারি ট্যালারি পছন্দ হলো, মানে 2-3 দিনের মধ্যে আমাদের ডিউটি শুরু হয়ে যাবে, সবকিছু ভালো, গল্প চলছে। হঠাৎ করে ওপরের যে রুমটা ছিল, হ্যাঁ ওপরের রুমটাতে না, ওপরের রুমে কিন্তু মানে ওপরের ছাদের ওপরে আর কোনো, যে ঘরটা ওর ওপরে আর কোনো ছাদ নেই, বুঝতে পারলে, ওটা ছিল শেড দেওয়া, আর জানালায় কোনো ছিল না, পাল্লা ছিল না, নর্মাল এমনি জানলা, মানে ছাদ বলে কিছু নেই, জাস্ট একটা ঘর আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটুকু বলতে পারো, আর পুরোটা গ্রিল দিয়ে ঘেরা। আচ্ছা। তো এবার আমরা পিছনে রয়েছি, ঘরের পিছনে একটা ক্রিপি আওয়াজ এলো, ভীষণ জোরে চিৎকার। কৌস্তবদা তুমি নিতে পারো, মনে হলো না আমাদের উদ্দেশ্য করে চিল্লালো। আর চিল্লানোটা কিরকম ছিল, 3 থেকে 4 জন মানুষ, মানে প্রত্যেকটা মানুষের ভয়েস টোন তো আলাদা হয়, যেমন তোমার আলাদা আমারও আলাদা, তো এরকম 3-4টে ভয়েস টোন একসাথে হয়ে যে একটা ক্রিপিনেস আসে না। আর দেখবে তুমি, মানুষ দুঃখে চিল্লালে এক ধরনের আলাদা মানে আওয়াজ হয়, আর খুশিতে চিল্লালেও একটা আলাদা হয়, আর রেগে গিয়ে চিল্লালে একটা আলাদা হয়। আমাদের স্পষ্ট মনে হলো যে ওই 3-4 জনের যে আওয়াজটা বেরিয়ে এলো না, ওটা রেগে গিয়েই বেরিয়েছে আওয়াজটা, আর আওয়াজটা পুরোপুরি যেন আমাদের উদ্দেশ্য করে এলো, মানে আমাদেরকে জানালো হলো যে আমরা কেন ওখানে আছি। তো আমরা কি হয়েছে আমি বলার আগেই মেসো দৌড় দিয়ে চলে গেল। আমি বলছি কৌস্তবদা আমার গায়ে হাত পা কাঁটা দিয়ে উঠছে, ঠিক আছে। যাই হোক, উনি দৌড় দিয়ে যাওয়ার সাথে সাথে আমরা ওনার পরপিট পিছন পিছন যাই, গিয়ে উঠানে গিয়ে দাঁড়াই। এইবার এখানে একটা ঘটনা ঘটলো কৌস্তবদা, যেটা ছিল আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড। কেন বললাম, মাসিমণি যিনি ছিলেন, ওনার ব্যবহার না আমাদের ঢোকার সাথে সাথে একটা মা টাইপের ব্যবহার ছিল, যে বাবুরা আয় বস, ঠিক আছে, মাথায় হাত বুলিয়ে দেওয়া, মা মুখে হাত বুলিয়ে দেওয়া, যেমনটা হয় আর কি। উনি একটু বয়স্ক মহিলাই ছিলেন, ভালোই বয়স্ক ছিল, আমার মায়ের থেকেও বয়স বেশি ছিল। হঠাৎ করে সার্টেন ওনার পুরোপুরি পুরো চেঞ্জ, কি রূপ চেঞ্জ, পুরো রুদ্র রূপ, মানে লিটারেলি আমাদেরকে রাশ করছে। তোরা কি করতে এলি এখানে, যা তোরা পিছনে ছিলিস পিছনে যা, মেসো সামলে নেবে, যা চলে যা। রাজাকে বললো এটা, আমাকে না। আমি তো পুরোপুরি অবাক, কিরকম একটা উইয়ার্ড লাগলো আমার, ব্যাপারটা হজম হলো না। তো রাজাকে বললাম কি ব্যাপারে, বলছে তুই আয় আমি বলছি। তো হালকা পাতলা জানতো। ও
ও আমাকে পাশে ডেকে নিয়ে বলছে যে মাসিদের একটা আমার যে ভাইটা রয়েছে, ভাইয়ের একটু মেন্টালি সমস্যা রয়েছে, তো ওই কারণে হয়তো এইসব আওয়াজ টাওয়াজ, তুই চলে আয়, ছাড় আমরা বাদ দিয়ে আমরা অন্য যেটা ভাবছিলাম সেটা, যে গল্প করছিলাম সেই গল্প করি বলে আমাকে পুরোপুরি ভুলিয়ে দিয়ে অন্য গল্পে অন্য টপিক নিয়ে চলে যায়। খুব ভালো, খাওয়ার টাইম এলো, এখানে একটা ঘটনা ঘটলো কৌস্তবদা, যে ঘটনার জন্য আমি একদমই প্রিপেয়ার ছিলাম না। কিরকম ঘটনা দেখো, মাসিরা দুরকম মাংস রান্না করে আমাদের জন্য, ঠিক আছে? দুরকম মাংস ছিল, একটা হাঁসের মাংস, একটা মুরগির মাংস, চিকেন নর্মাল। আমি হাঁসের মাংস খাই না কৌস্তবদা, সেটা ওরা কেউ জানতো না, আমি তোমাকেও বলি আমি হাঁসের মাংস খাই না, পছন্দ করি না। মানুষের পছন্দ থাকতেই পারে, অপছন্দ থাকতেই পারে। তো আমাকে হাঁসের মাংস বাটিতে করে মাসি আমাকে স্পেশালি, আমি দেখলাম হাঁসের মাংস কিন্তু গামলাতে করে নিয়ে আসেনি, একটা গামলা ছিল, সেটাতে অনলি চিকেন ছিল, আর হাঁসের মাংসটা অনলি আর কারোর জন্যই আনিনি, আমার জন্য দেখলাম বাটিতে করে স্পেশালি আমার জন্য, যেন আমার জন্যই রান্নাটা করেছে এরকম একটা দেখালো, ভাব দেখালো। এক বাটি মাংস নিয়ে আমার কাছে এলো, বাবু এটা তোর জন্য, তুই এটা দিয়ে খা, তারপর তোর জন্য চিকেন দিচ্ছি। আমি বললাম মাসি এটা কিসের মাংস? বললো হাঁস। আমি বললাম আমি তো খাই না। মেশো আর মাসি ওরা একে অপরকে দিকে তাকালো, আর যেন ওদের ফিল হলো যে ওদের মিশন ফেইলড, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, এবার আসছি ব্যাপারটা, আমি বলছি টুইস্টার পরে বোঝাচ্ছি। এরকম মনে হলো, ওদের চোখের দিকে তাকালে তোমার মনে হবে যে যা কি হলো এটা, এরকম একটা ব্যাপার হলো। তো আমি বললাম এবার অতিরিক্ত জোর করছে, মানে তোমার উইয়ার্ড লাগবে ব্যাপারটা, যে এরকম কে করতে পারে, এরকম মানুষও হয়। আমি খাবো না বলেছি, খাবো না, ভাল লাগে না, খাবো না, হতেই পারে, দুরকম মাংসই তো রয়েছে, তাই না? তো একটু বিরক্তিকর প্রকাশ করে না মাংসটা নিয়ে উনি চলে যায়, থম থম করে হেঁটে উঠোনে দিয়ে রান্নাঘরে ঢুকে যায়। আর ওদের রান্নাঘরটা আর বারান্দাটা না, রান্নাঘরের একটা দেওয়াল আর বারান্দার সাথে পুরোপুরি অ্যাটাচড, ঠিক আছে, মানে পুরোপুরি জোড়া। আর ওই সাইডটাতে তোমার আমরা খেতে বসেছি, আর এই সাইডটাতে জুতো রাখার ব্যাপারটা, বুঝতে পারলে? জুতো ওখানে রাখে, জুতোর যে ইয়ে হয় না ওটা। তো আমি বসেছি ওই অপোজিট করে, মানে রান্নাঘরের দিকে আমার পিছনটা, আর সামনে ঘরের দিকটাতে আমার মুখ, ঠিক আছে? খাচ্ছি, তো আমাকে চিকেনটা এনে দিল অতি বিরক্তির সাথে। আমি এক পিসই খেলাম, গিলেটা খেলাম, আর আমার খেতে রুচি আসছিল না। কেন বলছি কৌস্তবদা, পুরো বারান্দাতে মাছিতে ভর্তি, ভাতে তরকারিতে মাছি বনবন করছে, তোমার দেখলেই তোমার রুচি আসবে না খেতে। যাই হোক, কাউকে অপমান করে কোনো লাভ নেই, ওরা দিব্যি খাচ্ছে, ওদের কোনো সমস্যা হয়নি, বাট আমার প্রচন্ড ইরিটেট ফিল হচ্ছিল। আর একটা জিনিস আমি যেটা মিস করে গেলাম কৌস্তবদা, সেটা আমি বলি, সেটা হলো না, ওই বাড়িতে ঢোকার পরপরই আমার এত ইরিটেশন ফিল হচ্ছিল, আর এত বিরক্ত লাগছিল, আর আমি কারো না কারণে রেগে যাচ্ছিলাম, আমার কারোর কথা সহ্য হচ্ছিল না। ইভেন আমি, আমার মা ফোন করেছে, আমি বিরক্ত প্রকাশ করি যে ফোন রাখো, বেকার বিরক্ত করো না, ডিস্টার্ব করো না, এইরকম আমি অ্যাগ্রেসিভ হয়ে যাই। নর্মাল নি, কোনো ব্যাপার না, হয়তো অনেকক্ষণ সিগারেট খাইনি, তার জন্যই সাফোকেশনটা হচ্ছে, কিছু কিছু মনে করিনি, চেপে চুপে যে কোনো ভাবে দুটো ভাত আমি খেলাম। খেয়ে উঠে ঘরে ঢুকলাম, ঢুকে বসে 10 মিনিট গল্প করলাম, ঘামটা জোড়ালাম, জামা আমি পরে নিয়েছি, আমি আর থাকবো না, আমার দম আটকে আসছে লিটারেলি, আমি থাকতে পারছি না। আমি সেই ক্লাস 5-6-এ খাতা পেন নিয়ে ঝগড়া করেছি যাদের সাথে, আমার তখন মনে হচ্ছে ওদেরকে ডেকে এনে পিটি, বিশ্বাস করবে না তুমি বললে। এটা খুব উইয়ার্ড একটা সেন্সেশন কিন্তু। হ্যাঁ, এইরকম একটা ফিল হচ্ছে আমার। ইভেন রাজাকেও মারতে ইচ্ছে হচ্ছিল যে তুই এখান থেকে বেরোচ্ছিস না কেন, ঠিক আছে? আমি চোখ বড় বড় করে বলছি যদি না বেরোস তোকে আমি থাপ্পড় মারবো, এক থাপ্পড় মারবো যদি না এক্ষুনি বেরোস। তো ও আমাকে আবার বলেছিল ঘুরিয়ে যে তুই স্মোকার, আমি জানি, চেইন স্মোকার আমি সেটাও জানি, কিন্তু তুই এত অ্যাডিক্টেড আমি জানতাম না, তো ড্রাগস হয়ে গেছে তোর কাছে সিগারেটটা। তো আমি বললাম যা হয়েছে, তুই বাইরে যাবি হ্যাঁ কিনা, মানে এরকম টাইপের আমি অ্যাগ্রেসিভ হয়ে যাই। তো তখন বেরোই 3:30 বাজে। এবার আমি বললাম না জুতোর ব্যাপারটা আমি কেন বললাম, এইবার আসছে। জুতোটা ওদের বারান্দাতেই খুলতে হয়, ঠিক আছে? এবার বুট দেখবে কৌস্তবদা, তোমার বসে পড়লে না ভালোভাবে বাঁধা যায়, নাহলে অনেকক্ষণ ধরে ঝুঁকে ওইভাবে হয় না। তো আমি আমি দড়িটা ভালোভাবে বাঁধতে পারি না, বুটের দড়িটা। তো আমি বুটটা বসে না বুটের দড়ি বাঁধছি, রান্নাঘর থেকে মেশো আর মাসি গুনগুন করে ফিস করে বলছে তোমাকে বারবার বলেছিলাম, মানে মেশো মাসিকে বলছে যে তোমাকে বারবার বলেছিলাম যে চিকেনের সাথেই দাও ওটা, তুমি মারিয়ে কেন হাঁসের মাংসের সাথে দিতে গেলে? সবাই হাঁসের মাংস পছন্দ করে তোমার মতো, বুঝতে পারলে? আচ্ছা,
আমি পুরোটা শুনলাম। এবার না আমি একটু ক্লেভার টাইপের ছিলাম, ছোট থেকে আছি, ঠিক আছে, পড়াশোনাতে আমি খুব ভালো, আমি এটা নিজের প্রশংসা নিজেই করছি, বাট ভালো ছিলাম, ভালো বললাম। তো আমি চালাক ছিলাম একটু, চুপচাপ আমি কিছু বলিনি। আমি না তখন আমার মনের মধ্যে একটা এলো, আমি এই জিনিসটা ভাবছিলাম, নেগেটিভ জিনিস ভাবছিলাম, যে এই যা এরিয়া পুরোপুরি গ্রাম্য এরিয়া, এখানে যদি আমাকে মার্ডার করে দেয়, আমি কেউ জানতো, আমার বাবা মা কখনো খুঁজে পাবে না, এতটা ওচপড়া জায়গাতে আমি ঢুকে গেছি, তো আমাকে এক্ষুনি বেরোতে হবে এখানে। আর তখন কৌস্তবদা আমার কাছে একটা মাইক্রোম্যাক্সের কিপ্যাড ফোন, কোনো অ্যান্ড্রয়েড ফোন নেই, মানে ছিল না, ওই সার্টেন টাইমটাতে ছিল না মোবাইলটা। তো আমি ওইসব ভাবছিলাম যে যদি আমাকে মেরে দেয়। আর মেশোর একটু বর্ণনা দিয়ে নি, বেশ হেলদি টাইপের লোক, 6 ফুটের ওপরে হাইট, আর বেশ হেলদি লোক, ঠিক আছে, গ্রামের লোক যেমনটা হয়, বেশ হেলদি টাইপের লোক। তো আমি ভাবছি যদি ইনি একটা চড় মারে আমি তো মরে যাবো, তো আমি এইসব ভাবছিলাম। আমি ওই জন্য ভাবছিলাম যে ঘটনাটা কি আমাকে জানতে হবে। তো বলে আমি বুটটা আস্তে করে পড়লাম, পরে গিয়ে আমি রান্নাঘরে ওনাদের সামনে গিয়ে দাঁড়াতে না, ওনারা পুরোপুরি হচ্চকিয়ে যায়, যে এ করতে গেলো, শুনে নেয়নি তো। এবারে আমি তোমার বাড়িতে কৌস্তবদা গেছি, আমি বললাম যে দাদা আমি আসছি, তো তুমি তো আন্তরিকতার খাতিরেও তো একবার বলবে যে আর কিছুক্ষণ থেকে যাও, বা আজকে রাত্রে থেকে যাও, কালকে যেও, বলতেই পারে মানুষ। ওরা ঠিক এরকম ভাবে আমাদেরকে বিদায় করলো যে ঠিক আছে যাও, তোমাদের আসতে কে বলেছিল, আমাদের মিশনই কমপ্লিট হলো না, তো ব্যাংক তুমি এলেই বা কেন, এরকম টাইপের একটা মানে মুখটা পুরো বিতৃষ্ণা নিয়ে আমাদেরকে বললো ঠিক আছে যা বাবা, আর কি বলবো। তো আমি মেশোকে বললাম, মেশো তাহলে আমি তোমাকে কল করে নেবো, কারণ ওনার সূত্রে কাজটা, তো ওনার নাম্বারটা আমি নিয়ে নিয়েছিলাম। সরি। তো তুমি বললে বিশ্বাস করবে না দাদা, আমি গেট থেকে এক পা ফেলতেই, মানে গেট থেকে বেরিয়ে যেতেই আমার ভিতর থেকে যেন মনে হলো আমার মাথার ওপর একটা বোঝা চাপিয়ে রেখেছিল, যেটা আমি এতক্ষণ ধরে বয়ে বয়ে আসছিলাম, পুরোপুরি হালকা, একদম পুরো ফ্রেশ। আর আমার তখন রেগে যাওয়া ব্যাপারটা আর হচ্ছে না, কিচ্ছু নেই। আমার এবার খিদে পাচ্ছে, আমি দুপুরে খেতে পারিনি ভালো হবে, তোমাকে বললাম, বাট তখন আমার মনে হয়নি যে আমার পেটে খিদে রয়েছে। আমি জাস্ট গেট থেকে বেরিয়ে 10 পা হেঁটেছি, 10 পা মানে 30 সেকেন্ডও হয়নি, আমার খিদে পাচ্ছে, আমি পুরোপুরি ফ্রেশ। আমার যে বন্ধুটা ছিল রাজা, ও বলছে ভাই সিগারেট ধরা, তুই তো পাগল হচ্ছিলি এতক্ষণ, মারতে যাচ্ছিলিস আমার, তো খা সিগারেট। আমি বলছি আমি খাবো না, ভালো লাগছে না, এই বড্ড রোদ্দুর, চল চা খেতে খেতে খাবো স্টেশনে গিয়ে। পুরোপুরি চেঞ্জড আমি। তো আমি ওই দিন আমরা ফিরে এলাম, বাড়ি ফিরতে আমার ওই 6টা 6:30 বেজেছিল। আমি এই টাইমগুলো বলছি কারণ রয়েছে, টুইস্ট রয়েছে, ঠিক আছে। 6:30 নাগাদ বাড়িতে ঢুকি, বাড়িতে ঢোকার পর কৌস্তবদা আমার আজ অব্দি, আমার এই 26 বছর বয়সে আজ অব্দি কখনো আমার মানে মাথার যন্ত্রণা হয়নি কখনো, বাকি সমস্ত কিছু হয়েছে এক আধবার করে, বাট কখনো না মাথার যন্ত্রণা হয়নি। বাট ওই দিন যেদিন আমি বাড়িতে আসি, প্রচন্ড মাথার যন্ত্রণা, 6:30 পর থেকে আমি উঠতে পারছি না কোনো রকম ভাবে। তো মা বললো এই রোদ্দুরের মধ্যে দিয়ে এসছিস, আর এই গরমের সময় তো হতে পারে, কোনো চাপ নেই, এটা নিয়ে ভাবার এত কিচ্ছু হয়নি। তো নর্মালি মা তোমার ওই মাথা যন্ত্রণার ট্যাবলেট এনে দেয়, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, ওই রাতটা কেটে যায়, কিছু হয়নি আর। জাস্ট তার পরের দিন ওই সিমিলার টাইমে 6টা 6:30 দিক থেকে সেম প্রবলেম, মাথা যন্ত্রণা হচ্ছে। এবার শুধু মাথা যন্ত্রণা নয়, মাথা যন্ত্রণার সাথে সাথে পুরো শরীর মানে কাঁপছে, জ্বর আসেনি, ঠক 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 করে কাঁপছে হঠাৎ, কোনো কারণ ছাড়া। আমি বুঝতে পারছি না কেন। এবার মা ভয় পেয়ে যায়, তো মা বললো এক কাজ কর, আমার একটা জেঠু না হোমিওপ্যাথি ডক্টর, ঠিক আছে, ওনাকে কল করে বলে যে এই ব্যাপার, তো উনি একটা ওষুধ বলে দেয় হোমিওপ্যাথি, ওষুধটা গিয়ে কিনে আনে বাবা, খেয়ে দিয়ে আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টার পর সুস্থ হয়ে যাই। তো জেঠু বললো চুল যদি বড় হয়ে যায় তো চুলটা কাটিয়ে নিও, চুল মাথায় জল টল জমলে তো হয় এসব। তো পরের দিন গিয়ে না আমি চুল কেটে আসি। ওই দিন সন্ধে ওই ঠিক সিমিলার টাইমে 6টা থেকে 6:30 টাইমে এত বাজেভাবে জ্বর আর সিমিলারলি মাথা যন্ত্রণা প্লাস ওই শরীর ঠকঠক ঠকঠক করে কাঁপা আমার সাথে হতে থাকে। আর আমার কিছু অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমার মা লক্ষ্য করতো, বলে না যে একটা ছেলের সব থেকে বেশি কি আর তার মার থেকে বেশি কেউ করতে পারে না, একদম তাই। তো কিছু অ্যাক্টিভিটিস ওই জ্বর মানে ওই শরীর খারাপ চলাকালীন যেগুলো আমার মা লক্ষ্য করেছিল, সেগুলো হচ্ছে না, আমি আকাশের দিকে তাকিয়ে থাকতাম হা করে, চোখ দুটোকে মানে চোখের পাতা ফেলতাম না। ধরো আমি একা দাঁড়িয়ে আছি, তো আমি এরকম আকাশের দিকে তাকিয়ে আছি, এটা একটা অ্যাক্টিভিটিস। সেকেন্ডলি আমি খুব ভুল বকতাম, মানে ঘুমোতে না হঠাৎ করে ভুল বকা শুরু করে দিয়েছি, কার সাথে বকছি আমি নিজেই জানি না, বাট আমি বকছি আর আমার খুব ভালো লাগছে কথা বলতে কারোর সাথে। তারপর কি হয়, মোবাইলে আমি চার্জ দিয়েই শুই প্রত্যেকদিন, এটা আমার একটা
এটা আমার একটা প্রবলেম বলতে পারো। আমি চার্জে বসিয়ে দিয়েই ঘুমাই, সকালে উঠে দেখছি আমার চার্জ ড্রেন, পুরো 100% থেকে 0 হয়ে গেছে, মানে ফোন ডেড হয়ে পড়ে আছে। আবার চার্জে গুঁজলাম, কারেন্ট আছে, অথচ কারেন্ট যায়নি, এরকম কিছু নয় যে কারেন্ট চলে গেছিল মাঝে বা কিছু না। তারপরে সিমিলারলি 45 মিনিটে যেমন 100% চার্জ হয়ে যায় তেমন হয়ে গেল ফোন, কিছু হলো না। তো আমি প্রথম দিন আমি কিছু মনে করলাম না, এটা হতেই পারে, হয়তো আমি প্লাগটা ঠিক সেইভাবে গুঁজিনি, ওই জন্য চার্জ হয়নি, তো কিছু মনে করিনি। নেক্সট ডেতে দেখছি আমার ফোন আমি মাথার ধারে রাখি, সকালে ঘুম থেকে উঠে দেখছি আমার ফোন আমার পায়ের ধারে। আচ্ছা আচ্ছা। আমি তাও ভাবলাম যে হয়তো ঘুম ভরে আমি উঠে কোনো অ্যাক্টিভিটিস করেছি, না হলে ফোনটা কি হাত পা গজাবে, কিছু ভাবলাম না। তারপর আমার সাথে যেটা হয়, যেটার পরে জানতে পারলো আমার মা যে আমার সাথে কিছু উপরি ঘটনা ঘটছে, সেটা হলো কৌস্তবদা, আমি আম খাচ্ছি পুকুরের পাড়ে দাঁড়িয়ে, যে পুকুরের কথা আমি তোমাকে বলছিলাম, পুকুরের পাড়ে দাঁড়িয়ে দুপুরবেলা 12:30 একটা বাজে, হাতে একটা ছুরি রয়েছে, ফল কাটার ছুরি, আমটা গোলাপ খাস আম ছিল, আমটার একটা ফালি কেটে আমি খাচ্ছি, আমটা হাত থেকে ধস করে পড়ে যায়, মাটিতে পড়ে যায়। এবার ওই আমটা তো আমি খেতে পারবো না। আমার কি মনে হয়েছে, আমি ওখানে গালাগালি দিতে শুরু করেছি, যে এখানে যদি কেউ থাকিস, গালাগালি দিয়েই বলছি, ঠিক আছে, যদি কেউ থাকিস, তোর যদি এই আমটা পছন্দ হয় তাহলে আমার সামনে দাঁড়ানো কলা গাছটাকে ভেঙে দিয়ে চলে যা, তবে আমি বুঝবো তুই এখানে আছিস। বলতে না বলতে 5 সেকেন্ডের মধ্যে, দাদা 5-10 সেকেন্ডের মধ্যে পুরো কলা গাছ উপড়ে আমার সামনে পড়ে গেল। আমি ছুরি ফেলে ওখান থেকে দে দৌড়। মানে আপনি কোনো ঝড় ফড় হাওয়া? না, কোনো ঝড় নেই, না একদম পুরো মানে ঝড়, মানে তুমি দরদর করে ঘামবে এইরকম টাইমে। আম কখন খায় মানুষ? এপ্রিল মে মাসে তো আম খায়। তো এপ্রিল মে মাসে কিরকম গরম হয় তুমি ভাবো, গাছের পাতা পর্যন্ত নড়ে না, এরকম গরম ওই টাইমটাতে গাছের পাতা পর্যন্ত নড়ছে না, একটা সিঙ্গেল পাতা। হাওয়া মানুষ চাইছে ঝড় হোক, ঝড় বৃষ্টি হোক, কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, একদম ফ্রেশ। পুরো কলা গাছ পুরো গোড়ার থেকে উপড়ে পড়ে গেল। আমি ওখানে ছুরিটা ফেলে দরদর করে ঘরে চলে আসি, ঘরে এসে শুয়ে পড়েছি, চোখের পাতা উল্টে গেছে, এত লেভেলে জ্বর এসছে আধ ঘন্টার মধ্যে। আর আমি অনবরত ভুল ভুগছি। আরো একটা জিনিস আমি তোমাকে বলতে ভুলে গেলাম কৌস্তবদা, সেটা হলো যেটা আমার লাইফে মানে সব থেকে বাজে রাত বলতে পারো। আমি একটু পাবজি খেলতাম 2020, মানে লকডাউন চলাকালীন আমি খুব পাবজি খেলতাম, ঠিক আছে। লকডাউন চলে যাওয়ার পরে আমি পাবজি খেলা ছেড়েই দিই। তো আমি ঘুমিয়ে স্বপ্ন দেখছি কৌস্তবদা, আমার বাবা হচ্ছে এনিমি আর আমি প্লেয়ার, আমি মারছি আমার বাবাকে, লিটারেলি মার্ডার করছি। আমার মা পাশে বসে কাঁদছে আর আমি হাসছি, আমি কিল পাচ্ছি না। আমি তোমাকে বলছি, আমি ঘামছি, অদ্ভুত একটা ব্যাপার। হ্যাঁ, আমার আর বারবার আমার বাবাকেই মারছি, মানে প্রত্যেকটা এনিমি আমার বাবাই, আমার বাবার মুখ, ঠিক আছে। আর আমার বাবা যে মরছে না কষ্ট পেয়ে সেটা আমি দেখছি আর হাসছি। আমার মা কাঁদছে আমার ডান দিকে, আমি কেঁদে ফেলেছিলাম। তারপরে যখন আমি এই জিনিসটাকে রিকল করছিলাম না, আমি কাঁদছিলাম লিটারেলি। ইভেন এখনো আমার মানে ওরকম হচ্ছে। তো ওই রাতটা ছিল আমার সব থেকে লাইফের সব থেকে জঘন্যতম রাত, যে আমি আমার বাবাকে মারছি আর আমি সেটাতে মজাও নিচ্ছি, বুঝতে পারলে? আচ্ছা। তো ওই ঘটনাটা আমার মাকে আমি বলি পরদিন সকালে, মা বলছে তুই এই গেম খেলাটা ছাড়, তোর এটাই তোর সব থেকে বড় কাল। তো আমি সত্যি কথা বলতে ওখানে দাঁড়িয়ে গেম আনইনস্টল করলাম। সেখান থেকে আমি পাবজি পুরোপুরি, আমি সেখান থেকে পাবজি খেলা ছেড়েই দিলাম কৌস্তবদা, কখনো ইনস্টল করিনি। তারপর অনগট কখনো ইনস্টল করিনি। তো ওই জাস্ট ওই দিনের পরের দিনের দুপুরের বেলার ঘটনা ছিল, ওই আম খাওয়ার ঘটনা, যেটা আমি জাস্ট বললাম তোমায়। এবার আমি শুয়েছি, প্রচন্ড জ্বর, আমি ভুল ভাল ইড়বিড় করে কি সব বলছি আমার মাও শুনতে পাচ্ছি না, মা কান দিয়ে শোনার চেষ্টাও করছে, আমি শুনতে পারিনি। তো মা তখন বুঝে যায় যে এর সাথে কিছু না কিছু একটা হয়েছে, এর নর্মাল জ্বর হয়নি কোনো রকম ভাবে। তো মা, আমাদের পাড়াতে না একটা মুসলিম দাদু রয়েছে, ফকির টাইপের মুসলিম, ঠিক আছে। উনি ওই জল পড়া, তেল পড়া, ছোটখাটো পজিশন উনি সামলে নেয়, বুঝতে পারলে? ওনার কাছে যায় ওই ভদ্রপুরে ছুটে ছুটে, কাঁদতে কাঁদতে, কারণ আমি আমার বাড়িতে একটাই ছেলে, আর আমার এরকম বাজে সিচুয়েশন কখনো হয়নি কৌস্তবদা, এর আগে কখনো হয়নি। ওকে। তো মা যায় ভদ্রপুরে, তখন প্রায় 1-1:30 বাজে। উনি একটা টাইম দিল যে এই সময় তো কিছু হয় না, সবকিছুর একটা টাইম থাকে। তো এখন আপাতত জ্বরের ওষুধ খাইয়ে শুইয়ে দাও, আমি 1 ঘন্টা পর যাচ্ছি, এটা আমার মাকে বলে উনি আমার মাকে বাড়ি থেকে পাঠিয়ে দেয়। 2:30 নাগাদ উনি আসে, আমি তখনও কিছু খাইনি, স্নানও করিনি।
উনি আসে 2:30 নাগাদ। আসতেই আমার সামনে বসে আমাকে কি জিজ্ঞেস করছে না কৌস্তবদা, কি জিজ্ঞাসা করছে? তো আমার পায়ের তলা থেকে মাটি সরে গেছে ওই কথাটা যখন আমাকে জিজ্ঞেস করে, কারণ ততক্ষণ পর্যন্ত আমার কাছে এই সব কিছু একটা সিম্পল প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ছিল বা আমার মায়ের কাছে। বাট যখন উনি এসে আমার সামনে বসে প্যারানর্মাল বলল হয়তো নয়, মানে কিছু একটা হচ্ছিল আমার সাথে যেটা যেটা natural নর্মাল ছিল, নয়। হ্যাঁ। হ্যাঁ যেটা ন্যাচারাল ছিল না, এক্স্যাক্টলি। হুম। তো উনি আমার সামনে বসে যখন কথাটা জিজ্ঞেস করলো, তো আমার না মাটির তলা, মানে আমার পায়ের তলা থেকে মাটি পুরো চির হয়ে গেল। এরকম মনে হলো যে আমি কি ভুল করে ফেলেছি। উনি আমার সামনে বসে বলছে, কেন গিয়েছিল ওই বাড়িতে? কোনো দরকার ছিল? কাজ কি আর কোথাও ছিল না? আর গিয়েছিলি তো খেলি কেন ওদের বাড়িতে? আমি তোমাকে আগেই বলেছিলাম কৌস্তবদা যে আমার ওই বাড়িতে খাওয়ার সিদ্ধান্তটা নেওয়াটা আমার জীবনের সব থেকে বড় ভুল সিদ্ধান্ত ছিল। একদম। হ্যাঁ, উনি আমাকে সিমিলার কথাটাই বললো, যখন গিয়েই পড়েছিলিস তো খেলি কেন? তুই জানিস ওখানে আর 2 ঘন্টা থাকলে তোর বাঁচা মরা কোশ্চেন হয়ে যেত। বাঁচা মরার মাঝখানে না একটা সুতোর গ্যাপ থাকতো। তুই যতক্ষণ টাইম স্পেন্ড করেছিস তোর লাইফ লাইন যেটা আছে না সেটা মানে ধীরে ধীরে কমতে শুরু করেছিল। আমি না শুনে লিটারেলি কাঁপছি, আরো কাঁপছি ভয়ে, এবার ভয়ে কাঁপছি। তো মা বলল যে ও তো কাজের সূত্রে গেছিল, কি হয়েছে, কি ঘটনাটা কি আমাকে বলো। তো উনি পুরোপুরি ক্লিয়ার করলো না, জাস্ট একটা লাইনে বলল যে বাড়িতে গেছিল ওটা কোনো সাধারণ বাড়ি ছিল না, ওটা একটা প্রেতপুরী বলতে পারিস। বলে দিয়ে উনি আমাকে জল পোড়া টোড়া দিয়ে যা কিছু করতে হয়, উনি একটা মাদুলি দিয়েছে, সেটা আমার গলাতে এখনো রয়েছে। এই আমি নিচে দেখছি মাদুরিটা, হাত দিয়ে ধরে আছি। তো বলেছিল যে এই মাদুরিটা শুধু শ্মশান বাদ দিয়ে সব জায়গাতে পরে যেতে পারিস। আমি তোমাকে মানে অফ দ্য রেকর্ড আমি তোমাকে বলছিলাম না যে আমার একটু সেফলি চলতে হয় এই ঘটনার পর থেকে, তো এটা ছিল মেইন কারণ, বুঝতে পারলে? এবার এই যে টাইম পিরিয়ডটা যে আমি যে ভুগছিলাম এতদিন, এই ভোগার মধ্যে না আমি তোমাকে একটা জিনিস মিস করে গেছি বলতে কি আমি বলতে চাইনি, এবার বলি। সেটা হলো না, এই টাইম পিরিয়ডের মধ্যে একদিন ছাড়াছাড়ি ওই মেসোমশাই আমাকে কল করতো। আচ্ছা। কল করে জিজ্ঞেস করতো ঠিক ওই 6টা থেকে 6:30টার মধ্যে। আমি ওই জন্য বলেছিলাম যে আমার এই টাইম পিরিয়ড গুলো বলার পিছনে একটা রিজন রয়েছে। তো ওই ঠিক 6টা থেকে 6:30টার মধ্যে আমাকে কল করতো, করে শুধু একটাই কথা, কেমন আছিস বাবু? আমি মেসোমশাইকে বললাম ভালো আছি। মানুষ ফোন করলে কেমন আছিস জিজ্ঞেস করলে ভালো আছি বলে, সে যতই খারাপ থাকুক। তো ভালো আছি, আচ্ছা। মানে এমন ভাবে ফোনটা রাখলো, মানে বই প্রকাশটা এমন ভাবে করলো যে এর উপর তো কোনো এফেক্টই পড়েনি, বুঝতে পারলে? তো আমি বললাম যে ভালো আছি মেসো, তুমি কেমন আছো? ওই চলছে রে বাবু, ঠিক আছে রাখছি, ব্যাস এইটুকুই জানাচ্ছিল যে আমি কেমন আছি, তারপরেই ফোন কল কাট। ওই যে কদিন আমি অসুস্থ ছিলাম, এবার আমি সুস্থ হয়ে যাওয়ার পরে না আমি গেম খেললাম ওনার সাথে একটা, আমাকে কল করলো। আমি বললাম যে মেসোমশাই আমি না বাঁচবো না মনে হয়। তো ওনার রিয়াকশন কেমন ছিল জানো? মনে হচ্ছে সেই সচিন 6 মারলে যেমন রিয়াকশন হয় জানো, ধোনি 6 মেরে ওয়ার্ল্ড কাপ জেতানোর পরে যে রিয়াকশনটা ছিল মানুষের, সিমিলার রিয়াকশন। মানে উনি কিছু একটা জিতে নিয়েছে, অর্জন করেছে। কেন? মানে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সেটা কেন, আমি তোমাকে পরে আসছি, বুঝতে পারবে ঘটনার থ্রুতে, তুমি জেনে যাবে কেন উনি ওই রিয়াকশনটা তৎক্ষণাৎ করেছিল। হ্যাঁ, ওটা ক্রমশ প্রকাশ্য। এটার কারণটা আমি তখনও বুঝতে পারিনি। আমি জানতে চাইছিলাম যে উনি অ্যাকচুয়াল কেন ফোন করে আমাকে, আর ওই টাইমটাতেই বা কেন করে। ফোন করার মানুষের অনেক টাইম থাকতে পারে। ওই 6টা থেকে 6:30টার মধ্যে আমি ভয় পেতাম, একটা সময় আমি ভয় পেয়ে গেছিলাম যে এই সময় ফোন থেকে দূরে থাকি। আর ওদের সাথে কথা বললে না আমার মধ্যে একটা মানে কিরকম একটা ফিল হতো যে আমার এরা মেরে ফেলবে না তো, এরা মেরে দেবে না তো, আমার এরকম ফিল হতো ভিতর থেকে। তুমি বললে বিশ্বাস করবে না, আমি এরকম টাইপের হয়ে গেছি, কুঞ্জু মানে ঘরের মধ্যে এক কোনাতে পড়ে থাকতাম, মানে পড়ে থাকতে চাইতাম যে এরা আমাকে মেরে ফেলবে ফোন আসলে। আমার মা ফোন কেড়ে নিয়েছিল মানে 2-3 দিনের জন্য আমার থেকে। তো হলো, আমি বললাম, তো উনি ওইরকম একটা বই প্রকাশ করলো, করেই সাথে সাথে বললো যে আমি কি তোদের বাড়িতে যাবো তোকে দেখতে? আমি একটু ঘুরিয়ে দিলাম যে না এখন এসো না, আমি একটু মানে তোমাকে আমি বলবো, যখন সময় হবে তোমাকে বলবো, এসে দেখে যেও। তো বললো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আমি বললাম যে আমি ভালো নেই, মরে যাব। উনি ফোন রাখার সময় কি বললো জানো? আচ্ছা ভালো থাকিস ভালো থাকিস ভালো থাকিস বলে কেটে দিল। কি টাইপের। এবার আসছি ঘটনাতে। এতদিনে না রাজা আমাকে একবারও ফোন করেনি, রাজার সাথে আমার কোনো রকম কোনো যোগাযোগ ছিল না, না হোয়াটসঅ্যাপে না ব্যাপারটা।
হ্যাঁ চাকরিটা কনফার্ম ছিল। এবার আমি হ্যাঁ এটা তোমাকে বলি, ওই সময় যখন ফোন রাখার আগে আমি বলেছিলাম মেসোমশাই আমি তো মনে হয় আমার শেষ, আমি মনে হয় আর সুস্থ হয়ে উঠে সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবো না, তো যদি আমি বেঁচে যাই না ওই কাজটাই করব, আমাকে পাইয়ে দিও। বলছে বাবু তুই চিন্তা করিস না, ঠিক আছে, মানে উনি খুব দিল খোলা হয়ে গেছে, ঠিক আছে, মন খুব উদাসী হয়ে গেছে, তুই চিন্তা করিস না আমি আছি তোর পাশে, এরকম টাইপের। নেতা মন্ত্রীরা যেমন বলে না ফেক প্রমিস টাইপ, তো এরকম। আর রাজা কি তখন পেয়েছিল চাকরিটা? হ্যাঁ রাজা কন্টিনিউ করছিল। আমার যেদিন ওই দাদুটা আমার বাড়িতে এসে আমাকে জল পোড়া তেল পোড়া দেয়, ওই দিন ছিল আমাদের ফার্স্ট ডে অফ ডিউটি ছিল, ঠিক আছে। মানে আমাদের জয়েন করতে পারলে না? না কোনো রকম ভাবে পসিবল ছিল না জয়েন করা। আচ্ছা তারপর কি হলো? হ্যাঁ তো মেসোকে বলে ফোনটা রাখা হলো। হ্যাঁ এইবার বলি, এই টাইম পিরিয়ডে রাজা আমাকে একবারও ফোন করেনি, বাট ওর মেসো কিন্তু আমাকে 4 থেকে 5 বার ফোন করা হয়ে গেছে ওই 4-5 দিনের মধ্যে। তো রাজা আমাকে একবারও ফোন করেনি। আমি রাজার ওপর রাগিও নি, কারণ আমি জানি যে রাজা তো ঘটনাটা জানে না, ও কিভাবে ফোন করবে, বা যদিও বা ওকে থোড়ি আমার গার্লফ্রেন্ড যে রোজ ফোন করবে, বলে আমি ব্যাপারটা ইগনোর করি। তো ওই দিন রাত্রে আমি রাজাকে কল করি, এরকম 10:30-11টা নাগাদ আমি রাতে কল করি, খেতে উঠে রাস্তাতে গিয়ে আমি কল করে বলছি ভাই ডিউটি কেমন হলো, কাজবাজ কেমন হলো। ও তখন অবাক বলতে যে তুই এরকম ভাবে কথা বলছিস, তুই ভালো আছিস, মানে এইভাবে জিজ্ঞেস করছিস তুই ভালো আছিস। আমি কেন কি হয়েছে, আমি মরে যাবো? বলছে না মেসো আমাকে ফোন করে বলছে সৌমেন মনে হয় আর বাঁচবে না, তোর বন্ধুটা মনে হয় আর বাঁচবে না, তুই এক কাজ কর, তুই একাই কাজটা কর, আর ওর জায়গাতে মানে যেহেতু দুটো ছেলে রেফারেন্স করেছিলাম, ওর জায়গাতে আমি অন্য কাউকে ঢুকে দিচ্ছি। আমি তাহলে আমার কাছে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল যে মেসো আমার চাকরিটা কিন্তু খেয়ে নিয়েছে, আমার কাজটা আর হবে না, কিন্তু আমার জায়গাতে অলরেডি অন্য কাউকে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা হ্যাঁ আমি জেনে নিলাম ওর মুখ থেকে, আমি আর কিছু বললাম না। আমি বলছি আচ্ছা এরকম বলেছে, তো আমি আর ওকেও বললাম না, ওকেও আমি কথাটাকে স্কিপ করিয়ে দিলাম, দিয়ে আমি অন্য টপিকে ঢুকিয়ে নিলাম। নিয়ে আমি কথাতে ওকে আমি বললাম, হ্যাঁ ওকে আমি ওই কথাটাই জিজ্ঞেস করলাম যে ভাই এবার একটা আমাকে সত্যি কথা বলবি, ঘটনাটা কি বলতে দেখি, তোর মাসির বাড়িতে তুই রাগ করিস না জানো, আমি ওকে আগে থেকে সারেন্ডার টাইপের কথা বলে নিয়ে ওকে বললাম যে তোর মাসির যে ছেলেটা ও কি সত্যি পাগল, মানে পাগল টাগল নাকি, এরকম জিজ্ঞেস করেছিলাম যে পাগল। তো বলছে পাগল নয় ভাই, তোকে কি বলি বলতো, বললেও তুই কি বিশ্বাস করবি আদৌ? আমি বলছি বিশ্বাস করার না হলে একটা জিনিস না বললে আমি কি করে বুঝবো, বিশ্বাস করব কি না করবো সেটা তো তারপরের কথা, আগে শুনি ঘটনাটা কি, জিনিসটা কি আগে শুনি। তো বলল যে আমার মানে মাসির ছেলে, ওর নাম ছিল সুমন, তো সুমন এইচএস পরীক্ষার্থী, আর তুমি গুগল করে দেখে নিও 2022-এর এইচএসটা হয়েছিল এপ্রিল মাসের 2 তারিখ থেকে, যেটা একদমই হয় না কখনো, মানে এইচএস এপ্রিলে কিন্তু রেজাল্ট বেরিয়ে যায়, সেখানে এপ্রিলে শুরু হয়েছিল ওই বছর, আর 10-15 দিনের মধ্যে রেজাল্ট আউট হয়ে গেছিল, ওই কোভিডের কারণ ছিল আর কি। তো ওই পরীক্ষার পড়াশোনার ওর এত চাপ চলে এসছে, তো ওর নিতে পারেনি প্রেশার, দ্যাটস ওয়াই ওর এইসব কিছু হয়েছে। আর সবাই বলছে ওকে ওই ভূতে টুতে ধরেছে, এইসব বলছে মাসি টাসি। আচ্ছা এরকম ব্যাপার, তাই আমি বলছি তা আমাদের সাথে আমাদেরকে দেখতে দিল না কেন? বলছে ওই রে ওটাই, মানে বলতে গিয়ে আর বললো না, ঠিক আছে, এরকম আমার মনে হলো যে হ্যাঁ রে ওই মানে এরকম বলতে গিয়ে আর বললো না। তো আমি আর বলিনি যে আমার সাথে কি হয়েছে, ওকে কিচ্ছু বলিনি, ঠিক আছে। আমি ওকে তার ঠিক 1 সপ্তাহ পরে ওকে বললাম যে তুই একবার মেসোমশাইয়ের সাথে কাছে আমাকে নিয়ে যাবি, মানে ওদের বাড়িতে একবার নিয়ে যাবি। তার আগে আমি বলে রাখি তোমাকে কৌস্তবদা, ওই যে দাদুটা আমাকে ওই মাদুলিটা আর জল পড়া তেল পড়া যা কিছু দিয়েছিল না, উনি আমার বলেছিল তুই ফার্দার যদি কখনো কোথাও যাস আমাকে একবার জানিয়ে যাবি, সে যেখানেই হোক, আমি তোর দেহটা বন্ধনী করে দেবো। এখানে একটা জিনিস কৌস্তবদা তুমি জানো কি জানি না, কোনো মুসলিম ধর্মগুরু মানে কোনো মুসলিম ফকিরের ধর্মগুরু মানে এই দিক থেকে মানে এই তান্ত্রিক বলো এই তন্ত্রগুরু কোনো হিন্দু হতে পারে? হয়, খুব রেয়ার কেসে। হ্যাঁ এনার ওই ধর্মগুরু কিন্তু হিন্দুই ছিল, ঠিক আছে। আচ্ছা ধর্মগুরু মানে না গুরু, মানে গুরু, হ্যাঁ ওই গুরু অ্যাকচুয়ালি তো হিন্দু ছিল। তো উনি বলেছিল আমি দেহবন্ধনী জানি, চিন্তা করিস না, আমি তুই কোথাও গেলে আমাকে বলে যাবি, মানে কোথাও বলতে তোর যদি মনে হয় যে আমি এমন জায়গাতে যাচ্ছি যেখানে গেলে তোর প্রবলেম হবে, সেরকম জায়গাতে গেলে তুই আমার কাছ থেকে ঘুরে যাস, তো ভালো। আমি কেন ওই মানে মেসোর বাড়িতে যাব বলেছিলাম, তার পিছনে একটা রিজন ছিল, আমি জানতে চাইছিলাম, কারণ আমার মধ্যে জানার কৌতূহল কিউরিওসিটিটা খুব প্রচন্ড ভাবে ছিল, যে আমি জানতে চাই যে আমি ওদের কি ক্ষতি করেছি। ওরা
ওদের বাড়িতে গিয়ে আমি কি ক্ষতিটা করেছি, কি ভুলটা করেছি, এটা জানার জন্য আমি এগেন যেতে চেয়েছিলাম। তো ও আমাকে বললো যে যাবি, মানে এরকম ভাবে বললো, যাবি তুই আবার? আমি বলছি কেন, গেলে প্রবলেম? বলছে তোকে এবার সত্যিটা বলতেই হবে, না বললে তুই মানে হবে না, আর 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 কোনো নেই, মানে ও আমার কাছে আর পেরে উঠলো না, ঠিক আছে, না বলে থাকতে পারলো না। ও আমাকে যে ঘটনাটা বললো কৌস্তবদা, সেই ঘটনাটা আমি হেসে ফেললাম, হয়তো ঠিক কথা, কিন্তু মানে আমার লাইফে কখনো আমি এরকম জিনিস আমার থিঙ্কিং এর মধ্যে কখনো আসেনি। যে এক কাজ কর, সব থেকে বেটার হবে তুই মাসি বাড়িতেই চল, আমার থেকে বেটার মাসি বলতে পারবে। আমাকে বললো এটা, আর আমি বলতে পারবো না ভাই, আমার খুব ভয় করে, এরকম বলে তাহলে চল সামনে রোববার যাই বলে ফোনটাও রেখে দিল। রবিবার দিন আমরা ফের মাসির বাড়িতে গেলাম। এবার কৌস্তবদা যাওয়ার আগে আমি তোমাকে বলে দিই, আমি পুরোপুরি আমার দেহ বন্ধন টন্ধন করে আমি গেছিলাম ওদের বাড়িতে, ঢুকেছি। হ্যাঁ, এবারে সেকেন্ড টাইমে যখন ওদের বাড়িতে ঢুকি না, ওদের রিয়াকশন তো ফার্স্ট অফ অল ছিল, সেকেন্ডলি আমার না কোনো রকম কিছু ফিল হয়নি, আমি পুরো নর্মাল ছিলাম, যেটা আমার আগের বারে প্রচন্ড প্রবলেম হচ্ছিল, সেই সমস্ত কোনো রকম কোনো প্রবলেম আমার সাথে হয়নি এবারে। তো মাসি মেশো, মাসির হাত থেকে ঝ্যাঁটা পড়ে যায়, মানে দেখে আমাকে যে আমি বেঁচে আছি, বুঝতে পারছো, যেটা ওদের কাছে আনএক্সপেক্টেড। মাসি এসে আমার দুটো গালে হাত দিয়ে বলছে, বাবু তুই ভালো আছিস, তোর কি হয়েছিল আমাকে বল, ঠিক আছে? আমি বলছি মাসি আমি সব বলবো, চাপ নেই, আমি একটা কারণে এসেছি আজকে, সেই কারণটা আমি তোমার ছেলের মতো। তো যখনই আমি বলেছি আমি তোমার ছেলের মতো না, উনি কেঁদে ফেলেছে, হাউ মাউ করে কাঁদছে। এবার তো আমি তোমার ছেলের মতো, তো আমার কাছে ঘটনাটা বলো, কি হয়েছে আমাকে বলো বলে আমি না পাশে বসে, আর আমি না এরকম টাইপের ছেলে কৌস্তবদা, মানে সত্যি কথা বলে মরতে রাজি, বাট কিছু লুকিয়ে রাখতে চাই না। তো আমি মুখের ওপর খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমি এটা আমার ভুল, মানে এটা আমার একটা প্রবলেম বলতে পারো, আর হিউম্যান নেচারও বলতে পারো। তো যেটা মানে আমার মনে হবে বলা উচিত বলে দিই, তাতে সামনের মানুষটা কি ভাবলো আমার বয়ে গেল, এরকম ভাবি আমি। পরে যদিও গিল্টি ফিল হয়, যাই হোক, আমি মাসিকে বললাম, মাসি আমি কি তোমার বাড়িতে এসে কোনো ক্ষতি করেছিলাম? হেসে হেসেই বলেছিলাম। মাসি তখন বুঝে গেছে যে আমি জেনে গেছি সবটা, মানে আমার সাথে কি কি হয়েছিল। মাসি তখন আর বলতে হয়নি মাসিকে, কারণ তুমি দেখো কৌস্তবদা, আমার কি হয়েছিল কেউ কিন্তু জানতো না, তাহলে মাসি কিভাবে আমাকে বললো যে তুই কেমন আছিস, মানে তোর কি কি হয়েছিল আমাকে বল, কেন বললো? ওনাকে আর মানে ওনার আর বোঝার অসুবিধা হলো না যে আমি সব জেনে গেছি। ওনার তখন ডুগরি পিটে কান্না দেখলে যে কোনো মানুষই কেঁদে ফেলবে, যেটা সত্যি কথা, যে কোনো মানুষই কেঁদে ফেলবে। আর ওই কথাটা বলতে বলতে না মেশও দেখলাম, ওনার একটা স্প্লেন্ডার বাইক ছিল, বাইকটা নিয়ে উনি বেরিয়ে গেল, বাড়িতে আর থাকলো না, লজ্জার খাতিরে, ঠিক আছে? পরে জানতে পারলাম মেশোটা লজ্জার খাতিরে পালিয়ে গেছে, মানে চলে গেছে আর কি আমাদের সামনে থেকে দূরে। মাসি তখন আমাকে সামনে বসিয়ে ওই ঘরের মধ্যে, যে ঘরে আমি তোমাকে বললাম ড্রেস চেঞ্জ করছিলাম প্রথম দিন, ওই ঘরে খাটে বসিয়ে পাখা চালিয়ে আমি আছি, রাজা আছে। মাসি তখন বলছে, আমার পোড়া কপাল, আমার একটা ছেলেকে আমি হারিয়েছি, আর এই ছেলেটাকে আমি হারাতে চলেছি। আমি বলছি হারাতে চলেছি মানে? সে কই, আমি তো এখনো দেখতে পেলাম না, তোমার ছেলেটা কই বলো তো? আমি এরকম ভাবে জিজ্ঞেস করছি। উনি সিলিং এর দিকে তাকিয়ে ফের কান্না, বুঝতে পারলে, মানে দোতলার দিকে তাকিয়ে আর কি, ফের কান্না, ফের কান্না। আমি বলছি মাসি না কেঁদে তুমি আমাকে বলতে পারো, আমি তো তোমার ছেলের মতো, আমি যতবার তোমার ছেলের মতো বলি ততবার উনি আরো ডুগরি পিটে কাটে, মনে হচ্ছে হোমে আমি কর্পূর দিচ্ছি, বুঝতে পারলে, ঘি দিচ্ছি, দাউ দাউ করে জ্বলে না ওইরকম, মানে উনি আরো জোরে জোরে কাঁদতে থাকে। তখন উনি আমাকে বলে যে আমার যে প্রথম সন্তান ছিল যে মারা গেছে, সে না হুবহু তোর মতো দেখতে। তখন না আমার মানে আমি না লিটারেলি ঘাবড়ে যাই, যে তুমি যখন একবার এক মুখে বলছো যে আমারকে তোমার ছেলের মতো দেখতে ছিল, আবার সেই ছেলেটাকে তুমি মারতেও চাইছিলে, এটা আমি মনে মনে ভাবছিলাম। এবারে এটা কেন ভাবছিলাম পরে আসছি, আর কেন বললাম যে মারতে চেয়েছিল এটা পরে আসছি, ক্লিয়ার করে দিচ্ছি। ওকে। মাসিকে আমি বললাম, শান্ত করলাম, কান্নাটাকে থামালাম, থামিয়ে বললাম যে কি হয়েছে আমাকে বলো, ছেলের নিয়ে কোনো সমস্যা আমাকে বলতে পারো, কোনো চাপ নেই, ও তো আমার ভাইয়ের মতো, বলতে পারো, কোনো সমস্যা নেই। কিছু প্রবলেম পড়াশোনা বলো বা অন্য কোনো ইস্যু প্রবলেম বলো, আমি কথা বলছি, আমি কথা তো বলতে পারি। তখন আমার না মানে উনি কিরকম একটা রিয়াকশন, মানে তুমি বুঝতে, মানে না 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 একদম না, কি বললি বাবু, এরকম না, একদম না, দেখা কর বাবা, না বাবু না, এরকম টাইপের, ঠিক আছে?
মুখে হাত দিয়ে, না 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 একদম না, ফেরত নে ওই কথা ফেরত নে। মানে মনে হচ্ছে ওনার ছেলে কোনো ছেলে না, বুঝতে পারলে? কোনো মানে সেই তোমার মহাভারতে যেমনটা হয়েছিল না, যে চোখ খুলে দিয়ে যেদিকে তাকিয়েছিল পুরো দুর্যোধন লোহা হয়ে গেছিল, মানে ওনার ছেলেকে দেখলে যেন আমি শেষ হয়ে যাব, দাউ দাউ করে জ্বলে যাবো, না হলে আমি ভস্ম হয়ে যাবো, এরকম টাইপের। যে না 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 একদম না একদম না একদম না, ওটা মুখ থেকে ফেরত নে বাবু, তো দেখতে হবে না কি হয়েছিল, আমি বলছি, ঠিক আছে। আমি তো পুরো অবাক, যা বাবা কি হলো, আমি দেখবো বলে কথা বলবো বলেছি, তো বয়স আমার থেকে ছোট অনেকটাই। আমার এইচএস 2017-তে হয়ে গেছে, ও দেবে 2022-এ, তো ও কত ছোট আমার থেকে, কথা বলতে পারবো না, তো এটা আমি ভাবছিলাম তখন। এবার মাসি শুরু করলো ওনার ছেলের হিস্ট্রি। সবটা মন দিয়ে শুনবে, কিছু কিছু পয়েন্ট আমি তোমাকে বলবো আর দর্শকদেরকেও বলবো একটু নোট করে করে রাখতে, একটু মনে করে করে রাখতে, যাতে গল্পটা বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? মাসির প্রথম সন্তান মারা যায় 8 বছর বয়সে, আর তার ঠিক 5 বছর পরে, 5 বছরটা বলা ভুল হবে, 4.5 4 বছর 4.5 এইরকম আর কি, পুরোপুরি প্রপার 5 বছর নয়, যাই হোক 4-5 বছর পরে গিয়ে এই দ্বিতীয় সন্তান, যার নাম সুমন, যার ঘটনাটা আমি আজকে বলছি, সে জন্মায়। তো একটা মাত্র ছেলে আর একটা সন্তান যেহেতু হারিয়েছে, তো সে না আদরের কানাই, যেটা বলি না আমরা, আদরের কানাই ছিল। মানে ছেলে 8 পাস করেছে, 8 পাস করলে কোনোদিন শুনেছো কোনো বাবা মা বাইক কিনে দিতে? বাট এরা দিয়েছিল, এরা ছেলে, হ্যাঁ সিরিয়াসলি। আর এদের টাকা পয়সা প্রচুর ছিল, অস্বীকার করার কোনো জায়গা নেই, টাকা পয়সা ভালোই ছিল, জায়গা জমিও ছিল। ছেলে 8 পাস করাতে ছেলেকে বাইক কিনে দিয়েছে, ক্লাস নতুন 10-এ উঠেছে, মাধ্যমিক দেবে, নতুন অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিয়েছে, যেটা আমাদের রেঞ্জের থেকে অনেকটাই বাইরে। বাবুর না পড়াশোনাটা যে ওর খুব খারাপ বলবো তা না, আর খুব ভালো তা না, এটা মাসি আমাকে বলছে আর কি। আচ্ছা কোন সাবজেক্টে ওর প্রবলেম ছিল? আমি পড়াশোনার দিকটা বেশি জানতে চাইছিলাম, কারণ আমি ভেবেছিলাম না মেন্টালি প্রবলেম। তো বলছে না কোনো সাবজেক্ট বা কোনো বিষয় নিয়ে সমস্যা নেই, দাঁড়া বলছি তোকে, বলে উনি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়ে আসে, জানলাটাকেও বন্ধ করে দেয়। আমি না ফের ওখানে অবাক হলাম যে কি ব্যাপার হলো, বাড়িতে তো কেউই নেই। একটা ওনার মাসি, হ্যাঁ বলতে ভুলে গেছি, মাসির শ্বশুর আছে, যিনি পুরোপুরি প্যারালাইজড, ঠিক আছে, শুধু বেঁচে আছে, বুঝতে পারলে? চামচে করে এরকম করে খাওয়াতে হতো, মানে ভাত পুরো সেদ্ধ করে একদম ফ্যানের মতো করে নিয়ে ওই খাওয়াতে হতো, এরকম ভাবে। তো উনি আর শুনে কি বা করবে, আর তো বাড়িতে কোনো প্রাণী নেই, আর কয়েকটা মুরগি আছে, এছাড়া তো কোনো প্রাণী নেই। তাহলে জানালা দরজা এরকম তড়িঘড়ি করে বন্ধ করার কি মানে? বলে উনি জানালা দরজা বন্ধ করে এসে আমার সামনে বসে এবার শুরু করলো, বলছে সুখে থাকতে ভূতে কিলোই জানিস, আমার ছেলেটা তাই হয়েছে। বলছি যেমন? বলছে আচ্ছা ওর একটা ফটো, হ্যাঁ ওর মাঝে ওর একটা ফটো দেখালো, রিসেন্ট ফটো, মানে 6 মাস 8 মাস আগেকার তোলা একটা পাসপোর্ট সাইজের ফটো দেখালো। বলছে এটা আমার ছেলে, দেখ তো ভালো লাগে না দেখতে, ভালো না? আমি বলছি হ্যাঁ ভালো দেখতে তো। আমার সামনে এরকম ভাবে রিপ্রেজেন্ট করছে যেন ওনার ছেলে মারা গেছে, বুঝতে পারলে? ওনার ছেলে মারা গেছে, ফটো দেখে আমাকে মনে করাচ্ছে যে এটা আমার ছেলে ছিল, এই জামাটা পরতো, এটা খেতে ভালোবাসতো, এটসেট্রা এটসেট্রা। আমার ভীষণ ভাবে ওয়ার্ড লাগছিল ব্যাপারটা। বাট আমি বললাম যে আমার ফার্স্ট টাইম বহুত সাফোকেশন হচ্ছিল, ইরিটেট হচ্ছিলাম, আমি রেগে যাচ্ছিলাম, অ্যাগ্রেসিভনেস আসছিল। বাট এই টাইমটাতে আমার কিছু আসেনি, আমি নর্মাল ছিলাম। সো আমি কামলি ব্যাপারটাকে নিচ্ছিলাম, শুনছিলাম গল্পটাকে, কারণ আমি জানি আমি সেফটি নিয়ে এসেছি, তো আমার কোনো ভয় নেই, আমি পুরো নিশ্চিন্তে ছিলাম, ওই জন্য বুক ফুলিয়ে সবকিছু জানতে চাইছিলাম। তো বলছে এটা আমার ছেলে, দেখতে ভালো না? আমি বলছি হ্যাঁ দেখতে ভালো তো। বলছে আচ্ছা এর কি কোনো মেয়ে জুটতো না? আমি বলছি মানে কিরকম, মানে বুঝলাম না। বলছে আচ্ছা এর কি বিয়ে হতো না ভবিষ্যতে? আমি বলছি কেন হবে না, পাগল, ছেলে হচ্ছে সোনা, আর সোনা মানে সোনা বাঁকা হলেও চলবে, কোনো চাপ নেই, এরকম ভাবে বললাম আমি আবার। তো বলছে তুই জানিস এ একটা মেয়ের জন্য কি করেছে? আমি বলছি কি করেছে? বলছে এর সাথে পড়তো, মেয়েটার নাম আমি আর নিচ্ছি না দাদা, এখানে নামটা ধরে বললো, পাশের গ্রামটাতেই বাড়ি আর কি। তো উমুকের মেয়েটা দেখতে শুনতে ভালো, খারাপ না, একসাথেই পড়তো, একসাথে পড়তে পড়তে যেটা হয় আজকালকার ছেলে মেয়েদের মধ্যে, প্রেম ভালোবাসাটা হয়ে যায়। প্রেম ভালোবাসা হয় এদের মধ্যে, হয়নি মানে আমার এর খুব বার বেড়েছিল, তো এগিয়ে এখন
ওই মেয়েটাকে প্রপোজ করে, বলে যে আমি তোমাকে ভালো টালোবাসি, এটা ওটা বলে। মেয়েটা ডাইরেক্ট না বলে দেয়। বাট মেয়েটা ওখানে প্রপোজাল রিজেক্টের সাথে সাথে একটা ক্রাইটেরিয়া পোস্ট করে দেয় ওর কাছে। ক্রাইটেরিয়াটা ছিল এরকম যে ঠিক আছে আমি তোকে একটা সুযোগ দেব, এরকম ভাবে বলে মেয়েটা ছেলে মানে সুমনকে, যে তোকে আমি একটা সুযোগ দিচ্ছি, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে তুই প্রমাণ করে দেখা, এইচএসে 450+ মার্কস তুলে আমাকে দেখা। এটা তোর কাছে একটা প্রপোজাল রইল, যদি তুই এটা ক্রস করতে পারিস। এবার আসি মেন কথাতে। মেয়েটা বলছে এটা যদি তুই ক্রস করতে পারিস 450+, শুধু তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করবো না, তোর সাথে ওই দিন আমি করবো। বুঝলে? সিরিয়াসলি মাসি ওটা বলেনি। মাসি বলছে জানিস ওই মেয়েটা কি বলেছিল, যে যদি আমার ছেলে আমার বাবু যদি 450+ নাম্বার পায়, ও ওই দিন ওর সাথে শোবে। বুঝতে পারলে? আমার না, আমি রীতিমতো শকড, মানে কারেন্ট শক লাগলে যেমনটা না, আমি পুরো চুপ। আমি রাজার মুখের দিকে তাকিয়ে হাসতে গিয়ে আর হাসলাম না। আমি বলছি সিরিয়াসলি এরকমটা বলেছে? বলছে যত ঘটনার তো মূল কারণ তো এটাই, এরকম ভাবে জোর দিয়ে বললো যে এটাই। আমার না তখন জানার ইন্টারেস্ট আরো বেড়ে গেল। আমি বললাম মাসি এবার তুমি ভালো করে বলো তো ব্যাপারটা কি। আমি যদি আমার সাধ্যের মধ্যে হয় বা যদি আমি পারি তো আমি তোমাকে কিছু না কিছু হেল্প করে দিয়ে যাব, কথা দিচ্ছি। আমি তোমার ছেলে বলেছি না, ছেলের মতো তোমাকে হেল্প করবোই করবো, যাতে উনি সবটা আমাকে বলে আর কি। বুঝলে? আমি এই কারণে ওটা বলেছিলাম। তো তো মেয়েটা ওই রকম প্রপোজাল দেওয়াতে সুমনের মধ্যে ওই যে লাড্ডু ফাটে না, ওর মধ্যে ফেটেছিল লাড্ডু। এবার ওর যে লাড্ডুটা ফেটেছিল না, হয়তো আমি এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করছি, শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা ট্রুলি যে ও পুরোপুরি কাম বাসনাতে পাগল হয়ে গেছিল। লিটারেলি ও ওই মেয়েটার সাথে করার জন্য পুরো পাগল হয়ে গেছিল। বুঝতে পারলে? এবার ও জানতো নিজের অকাত, মানে ও জানতো যে ও 450+ মার্কস কখনো ওর দ্বারা পসিবল না, ও পাবেই না কখনো। আর ও পাবে না তার মানে ওই মেয়েটার সাথেও পারবে না, এই জিনিসটা ও বুঝে গেছিল। তো ও ডিসাইড করলো যে এর আমি শেষ দেখে ছাড়বো। বুঝতে পারলে? ওই মেয়ের সাথে করবোই করবো, কেউ আটকাতে পারবে না। এরকম একটা ইগোতে লাগিয়ে নেয় কথাটাকে। মেয়েটা কিন্তু অ্যাকচুয়ালি ইগোতে লাগানোর জন্য কথাটা বলেনি। মেয়েটা অ্যাকচুয়ালি চেয়েছিল যে এখানে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে মেয়েটা ভালো মতোই জানতো যে এর দ্বারা 450 পসিবল না, আর আমি আমার শরীরও দিচ্ছি না ওকে। বুঝতে পারলে? আর প্রপোজালে অ্যাকসেপ্ট তো দূরের কথা, মেয়েটা এটা ভেবে নিয়েছিল। মেয়েটা জানতো যে ওর দ্বারা পসিবলই না, দ্যাটস ওয়াই ওকে এই ক্রাইটেরিয়াটা পোস্ট করে ওর কাছে। আর ভেবে নিয়েছিল যে তুই আমাকে যখন চ্যালেঞ্জ করেছিস তো তোকে তো অ্যান্সার দিতেই হবে। এরকম একটা ব্যাপার। তো ও মোবাইল ছিল যেহেতু, তখন দেখো 2022 তো আর এমন কিছু হিউজ ডিস্টেন্স না পিছনে, তখন অলরেডি নেটওয়ার্ক ইন্টারনেট সোশ্যাল মিডিয়া রমরমিয়ে চলছে। তো ও গুগলে গিয়ে বিভিন্ন ভাবে সার্চ করতে থাকে যে পড়াশোনাটা না করে ভালো মার্কস কিভাবে পাওয়া যায়। বুঝতে পারলে? সেটাকে কোনো রকম কোনো বাইরের যান্ত্রিক পদ্ধতি হোক, টোকা হোক, বা তুমি বলো ভৌতিক হোক, প্রেত পিশাচ যাই হোক, যে কোনো ভাবে ভালো মার্কস কিভাবে পাওয়া যায় ও পড়াশোনা করবে না, ওর হয়ে কেউ না কেউ করে দেবে। বুঝতে পারলে? তো এইগুলো নিয়ে রিসার্চ করতে থাকে। গিয়ে ও প্রথম দেখে যে কর্ণপিশাচিনী, তুমি নিশ্চয়ই জানো, কর্ণপিশাচিনী নিয়ে ও একটু রিসার্চ করে। প্রথম কদিন ওর ইন্টারেস্ট জাগে ওর মধ্যে, যে কর্ণপিশাচিনী যে কানে কানে এসে বলে দেয় না ভবিষ্যৎ, এই ব্যাপারটা ও জানে আর ও খুব ইন্টারেস্টেড হয়। বাট এখানে কর্ণপিশাচিনীকে ও অ্যাকসেপ্ট কেন করেনি আমিও জানতাম না তখন। কর্ণপিশাচিনী কি আমি পরে জেনেছিলাম, এটা আমার ওই ফকির দাদুরটার থেকে পরে জেনেছিলাম এই ব্যাপারটা। আমি তো তখন জানতাম না। আমি নামটাও আমার কাছে কিরকম ছিল একটা জানি না, এরকম কখনো শুনিনি এরকম টাইপের। তো কর্ণপিশাচিনীকে ও কেন অ্যাকসেপ্ট করেনি বা ওটাকে নিয়ে ও কেন এগোয়নি, তার পিছনে কারণ ছিল। আমি জানি না কোস্তব, তুমি জানো কি জানি না। সেটা হলো যে কর্ণপিশাচিনীর না ডাকার 2 না 3টে ফর্ম আছে, মা রূপে, স্ত্রী রূপে আর বোন রূপে, এরকম কিছু হয় কি? আচ্ছা হ্যাঁ। আর
ওর নাকি যে রূপে ওকে ডাকবে সেই ক্রিয়াকলাপ করার পরে ওকে নিয়ে ও চলেও যাবে, মানে মেরে ফেলবে ওকে। তো এ কেন এগোয়নি ওটা নিয়ে? এই কারণেই, কারণ এ তো মরতে চায়নি বা করতে চায়নি, এ করবে ওই মেয়েটার সাথে, ওই মেয়েটার প্রতি এর দুর্বলতা। তো ওই মেয়েটাকে পেতে গেলে কে মার্কস লাগবে, ঠিক আছে? এ তো আর এর ইম্পর্টেন্ট এর কাছে, বাট ওই মেয়েটার সাথে, নট আদার্স, এরকম একটা ব্যাপার। তো এই কর্ণপিসা চিনে নিয়ে আর কোনো রকম কোনো রিসার্চ করেনি। তো এ চাইছিল না কোনো মানে অফলাইনে, মানে কোনো তান্ত্রিক বাবা সাধু এই সমস্ত মানুষের সাথে, মানুষ এরকম কোনো অফলাইন থেকে মানে ও জানতে চায় ব্যাপারটা। এই অনলাইনে ও পুরোপুরি বিষয়টা ক্যাচ করতে পারছে না। আর যেটা বলে না যে মানুষ ম্যানিফেস্ট যেটা করে না, দুবেলা যেটা নিয়ে ভাবতে থাকে সেটা একটা সময় পরে গিয়ে ওর সামনে চলে আসে। তো কোনো না কোনো ভাবে ওর ফলতার ওই সাইডটাতে, আমি আর প্রপার কোনো লোকেশন ডিসক্লোজ করছি না কৌস্তবদা, ঠিক আছে? ফলতার ওই সাইডটাতে তোমার একটা নিম্ন মানের একটা তান্ত্রিকের সাথে ওর আলাপ হয়, প্রচন্ড নিম্ন মানের, মানে লোকের ক্ষতি করা যার কাজ, এক কথায় বলতে পারো। সেই রকম একটা তান্ত্রিকের সাথে এর আলাপ পরিচয় হয়। আর পরিচয় হওয়ার পরে গিয়ে তোমার গিয়ে এর সমস্ত দুঃখ কষ্ট যেটা ছিল আর কি সবটা বলে, যে মেয়েটা এই বলেছে সমস্তটা বলে। তান্ত্রিকটা যে সাধুটা ছিল, মানে যে তান্ত্রিকটা ছিল, তন্ত্র সাধক যে ছিল, সে না একটা সাধনা করছিল, রানিং ছিল, একটা অনগোয়িং চলছিল। তো তার একটা মুরগি দরকার ছিল, আর এ চলে গিয়েছে সামনে, তো জানে এর থেকে বেটার তো আর পাবেই না, বুঝতে পারলে? তো সে তার ক্রিয়া না একে দিয়ে করিয়ে নিয়েছিল, বুঝতে পারলাম? তো এই কি করলো, গিয়ে সব বলাতে তো তান্ত্রিক বলল যে ঠিক আছে, আমি ওকে কিছু স্টেপ বলে দিয়েছিল। লাইক কি বলেছিল ওকে বলি তোমাকে, কখনো নাম শুনেছো কাকতন্ত্র প্রক্রিয়া? এটা খুব রেয়ার, মানে এটা অনেক আগে শুনেছি আমি। হ্যাঁ, এটা আমি পরে কৌস্তবদা জানতে পারি, অনেক পরে জানতে পারি কাকতন্ত্র প্রক্রিয়াটা, যে এগুলো অনেক দিন আগে যারা রাজারা থাকতো, যখন রাজাদের সামরিক শক্তি হার মানতো অন্য রাজার কাছে, তখন ওরা এই কাকতন্ত্র প্রক্রিয়া নিয়োগ করে না শত্রুদেরকে মারতো। বুঝতে পারলে কতটা ভয়ানক আর কতটা ক্রিপি? বাট ব্যাপারটা কি, মানে কি হয় কাকতন্ত্রতে? হ্যাঁ, আমি বলছি যেটা হয়েছিল সেটা আমি বলছি তোমাকে। ঘটনাটা ঘটে, ওকে বলেছিল যে কোনো মাসের একটা অমাবস্যা থেকে শুরু করতে হবে, আর সেকেন্ড একটা মানে পরের মাসের গিয়ে অমাবস্যা পর্যন্ত ওকে একটা ব্রত টাইপের করতে হবে। ব্রতটা কি আর নিয়ম কানুন কিছু ছিল, সেটা কি আমি তোমাকে বলছি। ঘটনাটা ছিল এরকম যে ওকে একটা কাক ধরে রাখতে হবে, অ্যাটলিস্ট যেদিন অমাবস্যা, ধরো কালকে অমাবস্যা, কালকে বিকালে এত টাইমে লাগবে, ঠিক আছে? অমাবস্যা লাগার 24 ঘন্টা আগে ওকে একটা কাক ধরে রেখে দিতে হবে। অমাবস্যা লেগে যাওয়ার পরে ধরলে চলবে না কিন্তু, বুঝতে পারলে? আর সুস্থ কাক লাগবে, এরকমটা নয় যে তুমি চামগুলটি দিয়ে মারলে বা বন্দুক দিয়ে গুলি করে মারলে, এরকম না, সুস্থ কাক ধরে নিতে হবে, ঠিক আছে? কাক তোমাকে 24 ঘন্টা আগে ধরে রেখে দিতে হবে। ওই কাকটাকে অমাবস্যা লেগে যাওয়ার পরে, এবার অমাবস্যা তো 24 ঘন্টা পুরো থাকে, তুমি তো জানোই। এবারে সে যখনই লাগুক 24 ঘন্টা থাকে, দুপুর 12টাতে লাগলে পরের দিন দুপুর 12টা পর্যন্ত যাবে, তো মোটামুটি একটা রাত তোর মধ্যে দিয়ে কাটে। শর্ত ছিল এটাই যে ওই কাকটাকে 24 ঘন্টা আগে ধরে রেখে খাওয়া দিতে হবে, সবকিছু করতে হবে। আর ও কিছু খেতে পারবে না, ওর শর্ত ছিল যে ও কিছু খেতে পারবে না, ওকে পুরোপুরি নির্জলা উপবাস করতে হবে, বুঝতে পারলে? তো ওই কাকটাকে নিয়ে যে কোনো বট গাছের গায়ে, বটবৃক্ষের নিচে ভোরবেলা সূর্য ওঠার আগে গিয়ে, তার আগে আরো একটা লাইন এখানে অ্যাড করতে হবে যে ওর ফ্যামিলিটা না, এই যে মেসোমশাই মাসি, এদের যে ফ্যামিলিটা না, এদের ফ্যামিলিটা ওয়েল এডুকেটেড ফ্যামিলি, বুঝলে কৌস্তবদা? মানে ওই সুমনের দাদু একসময় প্রাইমারি স্কুলের টিচার ছিল, যিনি এখন ওই প্যারালাইসিস বললাম, তার দাদু মানে সুমনের বাবার দাদু, তিনিও কোনো সরকারি চাকরি করতেন। সুমনের বাবাও ইভেন MA পাস, মাও উচ্চ মাধ্যমিক পাস। তো এডুকেটেড ফ্যামিলি, শুধু সুমনটা অ্যাভারেজ স্টুডেন্ট, বাকি সবাই কিন্তু ওই ফ্যামিলিতে ভালো স্টুডেন্ট ছিল একটা সময়। তো সুমন চেয়েছিল ওর দাদু যে ছিল, ঠিক আছে, ওই দাদুর স্পিরিটটাকে ওর নিজের কাছে রাখতে, যে ওর হয়ে এক্সামটা দিয়ে দেবে। ভাবো, মানে নিজেকেই পজেস্ট করিয়ে নিতে চাইছিল, যে স্পিরিটটা ওর মধ্যে থাকবে, ওর হয়ে সবকিছু করবে। যেহেতু ওর দাদু হয়, ওর ফ্যামিলি মেম্বার, তোকে কোনো ক্ষতি করবে না, এক্সাম দেওয়ার পরে সাইড হয়ে যাবে। বুঝতে পারলে ব্যাপারটা? আলাদাই তো ব্যাপার। হ্যাঁ, আলাদাই চিন্তা ভাবনা, তাই না? ও কাকটাকে নিয়ে ও যায় পরের দিন ভোরবেলা। হ্যাঁ, এর মাঝে না ওর মা বাবা লক্ষ্য করেছিল যে ছেলেটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, প্রায় ছেড়ে দিয়েছে।
বিশেষ করে ওই অমাবস্যার আগের দিনটা খেত না, টোটালি কিছু খেত না, পুরোপুরি না খেয়ে থাকতো। তো স্বাভাবিক বাবা মা তো জিজ্ঞেস করবে কেন খাচ্ছিস না, কি হয়েছে, তো কাটিয়ে দিত, ভাল লাগছে না এটা ওটা বলে কাটিয়ে দিত, কোনো চাপ নেই। পরের দিন ভোরবেলা ওই 3:30 নাগাদ ও রুম থেকে বেরিয়ে চলে যেত। এটা পরে মানে সেকেন্ড টাইমটাতে যখন করে তখন ওর বাবা মা নোটিস করে, প্রথম দিন কেউ নোটিস করেনি, বুঝতে পারলে? যেহেতু সূর্য ডোবার আগে সবকিছু কমপ্লিট হয়ে যাবে, তো ও আবার এসে বিছানাতে শুয়ে পড়তো, কেউ বুঝতে পারতো না, বুঝতে পারলে? জিনিসটা করে কিভাবে? হ্যাঁ আমি তোমাকে বলছি। তো 3:30 নাগাদ যায় ওর বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে। বটগাছটা তুমি গেলে নিজে দেখতে পাবে, আমি নিজেও দেখেছিলাম। বটগাছটার দিকে তাকালে কৌস্তবদা মানে বলে না যে প্যান্টে পেচ্ছাপ করে দেওয়ার ব্যাপারটা, মানে এইরকম ভয়ানক একটা লুক বটগাছটার। তো ওই বটগাছের গোড়াতে গিয়ে ওকে কি করতে হতো, ওর একটা ফটো যেটা পাসপোর্ট সাইজ নয়, পাসপোর্ট সাইজের থেকে যে 1 সাইজ বড় ফটো হয় জানো, ওই স্ট্যাম্প সাইজ ফটোতে ওই কাকটাকে মেরে ওই কাকের রক্ত দিয়ে ফটোটাকে স্নান করাতে হতো। স্নান করিয়ে ওই ফটোটাকে রোল করতে হতো, মানে ওই যেমনটা রোলের কাগজ মোড়ে না, ওই রকম ভাবে রোল করে লাল সুতো জড়িয়ে মাটিতে মানে যেমনটা মানুষকে শোয়ায় মরে গেলে কবর দেওয়ার সময়, সেই রকম ভাবে মানে আঙুল দিয়ে কিন্তু গর্তটা করতে হবে মাটিতে, কোনো কোদাল কোনো রকম কোনো কিছু ইউজ করা যাবে না, বুঝতে পারলে? আঙুল দিয়ে যতটুকু হবে ততটুকু গর্ত করে ওই ফটোটাকে ওর মধ্যে মাটির তলায় পুঁতে দিয়ে মাটিটাকে চাপা দিয়ে আবার চলে আসতে হবে, আর পিছন ফিরে দেখা যাবে না। ওকে বলেও দিয়েছিল হলে হতে পারে তোর যে বংশ পরম্পরায় তোর যে দাদুকে তুই ডাকছিস, হলে হতে পারে সে কিন্তু তোকে ডাকতে পারে, কিন্তু তুই পিছন ফিরে তাকাবি না আর কোনো রকম সাড়া দিবি না, আওয়াজ করবি না, বুঝতে পারলে? তো এর আমি সাহসটা শুধু ভাবছিলাম তখন বসে বসে। আর ওই তান্ত্রিক নাকি ওকে আশ্বাস দিয়েছিল যে আমার প্রোটেকশন অলওয়েজ তোর সাথে থাকবে, কোনো চাপ নেই। তো ও ওই ক্রিয়াটা করে চলে আসে, আর ঘটনাটা ঘটে তার পরদিন থেকেই মেনলি শুরু হয়, বুঝতে পারলে? কিরকম অ্যাক্টিভিটিস দেখো কৌস্তবদা, তুমি ধরো বাড়িতে একদিন খেলে না, 2 দিন খেলে না, ব্যাপারটা নর্মাল, তাই না? বাট তুমি যখন 15 দিন খাবে না, ব্যাপারটা কি আর নর্মাল থাকলো? একদমই না। হ্যাঁ, তো ঘটনাটা ব্যাপারটা হলো এটাই। ও ওই যেদিন ক্রিয়াটা করে এলো তখন এসে শুয়ে পড়েছে, তারপর থেকে না ওই শুধু জাস্ট বেরিয়ে বাথরুমটা করেছে, মুখটা ধুয়েছে, আবার রুমে চলে গেছে, গিয়ে না খাটের ওপর বসেছে, আর রুমে ঢুকে না ও দরজা সব লক করে দিয়েছে পুরো ভিতর থেকে, একদম পুরো, মানে তুমি খুলতে পারবে না, ভাঙা ছাড়া কোনো গতি নেই, এরকম ব্যাপার করে দেয়, ঠিক আছে? দিয়ে বইটাকে খুলে বইয়ের দিকে তাকিয়ে আছে, কিন্তু কিছু পড়ছে না, বুঝতে পারলে? এটা পরবর্তীকালে নোটিস করা হয়েছে। বলছে ও বইটা খুলে ওই বইয়ের দিকে তাকিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বইয়ের দিকে, আর কিছু করছে না, আর কোনো রিয়াকশন নেই। বলছে ডেকে ডেকে আমার গলা জ্বালা করতো, জল খেতাম আমি, গলা শুকিয়ে যেত, স্টিল ও সাড়া দিত না, বুঝতে পারছো? তো এটা প্রথম দিন হয়, আমি কিছু ভাবিনি, যে ভেবেছি হয়তো রেগে টেগে আছে কোনো, যেহেতু একটা মাত্র ছিল, আমি তোমাকে আগেই বলেছি খুব আদরের দুলাল, তো সেহেতু বেশি চাপ টাপ দিত না, আর বেশি প্রেশারাইজডও করতো না ছেলেকে কোনো দিক থেকে, সে পড়াশোনা হোক, খাওয়া দাওয়া হোক, যে কোনোই হোক, যা বলতো ছেলে রাজি হয়ে যেত। যাই হোক, এরকম করে না 2-3 দিন মাসি এই জিনিসটা নোটিস করে যে ছেলের মধ্যে এরকম একটা চেঞ্জ এসছে, আর যে চেঞ্জটা মাসির কাছে হালকা হলেও অ্যাবনর্মাল মনে হয়েছে, বুঝতে পারলে? এবার ও যে কেন এটা করতো এর পিছনে একটা খুব বড় মানে এর পিছনে একটা খুব দারুণ টুইস্ট আছে, ঠিক আছে? ওটা আমি বলছি কেন যে এটা করতো। ও কিন্তু কোনো পজিট কিছু হয়নি, বুঝলে? বাট ও এইটা করতে এর পিছনে একটা কারণ ছিল, ওই যে চুপ করে থাকা, বইয়ের দিকে তাকিয়ে থাকা, এর পিছনে একটা রিজন ছিল, সেটা আমি বলছি, মন দিয়ে শুনতে থাকো, বুঝতে পারবে। তো 2-4 দিন যাওয়ার পরে না, আর মাসি, আমি তোমাকে বললাম মেশো ছিল একটু হেলদি, 6 ফুটের ওপরে বেশ ফিগার টিগার ছিল, তোমাকে তো বললাম আগে। তো মেশোর দেখে সুমন একটু ভয় পেত, যতই ভালোবাসুক একজনকে দেখে ভয় পাওয়া উচিত বাবা মায়ের, তো সুমন ওর বাবার দেখে একটু ভয় পেত। তো 3-4 দিন হয়ে যাওয়ার পরেও না মাসি ওর মানে ওনার বরকে কিছু বলেনি যে এরকম ব্যাপার। যখন ব্যাপারটা দেখতে পাচ্ছি 10-15 দিন হয়ে গেছে, ওই যে বললাম যে একটা জিনিস 2-4 দিনের জন্য তো হলে নর্মাল, তারপরে হলে অ্যাবনর্মাল, তো 15 দিন যখন এরকম হয়ে যায়, মানে এই অমাবস্যা থেকে পূর্ণিমা আসা পর্যন্ত, কারণ মাসের 15 দিনের পর তো হয়, মানে তোমাকে বুঝতে পারছো তো, মানে 15 দিন পর পূর্ণিমা, 15 দিন পর অমাবস্যা, এরকম তো হয়। ঠিক অমাবস্যার দিন থেকে, মানে যেদিনকে ও ক্রিয়াটা করে এলো সেদিন থেকে আর পূর্ণিমা আসা পর্যন্ত ও পুরোপুরি ওরকম নিস্তব্ধ ছিল। 16 দিনের মাথায় ওর বাবাকে ওর মা যেদিন বলতে যাবে সেদিনই ও দরজা খুলে বাইরে বেরিয়ে আসে,
আর ছেলেটার হাইট ফাইট কিরকম আমি বলে দিই তোমাকে। হাইট আমাদের মতো, ওই 5'6", আমার 5'6", তো ওই 5'6" হবে, ঠিক আছে। আমার বললো যেরকম মানে মাসির কথা অনুযায়ী যে তোর মতোই হবে লম্বা আমার ছেলে, বাট আমার থেকে একটু হেলদি ছিল, মানে আমার থেকে গায়ে মাংস ছিল একটু বেশি। যাই হোক, যখন ওর 16 দিন পর ঘর থেকে বেরোয়, কেন বললাম গায়ে মাংস ছিল ওই জন্য বললাম, যখন ও 16 দিন পর ঘর থেকে বেরোয়, দেখো 16 দিনে একটা ছেলে না পটি করেছে না টয়লেট করেছে, তুমি ভাবো, বুঝতে পারছো? না পটি করেছে আর না টয়লেট করেছে, আর না একটা জলও পর্যন্ত খেয়েছে, কিছু খায়নি। গোঁপ দাড়ি ভর্তি হয়ে গেছে, মানে চোয়াল দুটো ঢুকে গেছে ভিতরে, চোখ পুরো ডগডগে লাল জবা ফুলের মতো, চোখের কোণ পুরো কালো বিচ্ছিরি কালো হয়ে গেছে, আর রোগা পিকপিকে হয়ে গেছে। একটা 62 কেজি ওজনের ছেলে চলে এসছে 48 কেজিতে, বুঝতে পারলে? তো ওর বাবা মা দেখে মা দেখে যথারীতি কেঁদে ফেলে যে কি হয়েছে তোর, কিছু বল, ঠিক আছে? হ্যাঁ, তো তখন ওর মুখ থেকে প্রথমবার 16 দিন পরে গিয়ে আওয়াজ বেরোয়, যে আওয়াজটা ওর বাবা মায়ের কাছে ছিল একদমই আনএক্সপেক্টেড, যে তোদের এই, হ্যাঁ, বলছে, সুমন বলছে ওর মাকে, তোদের এই নাকে কান্নাটা কবে থামবে, বুঝতে পারছো? তোদের এই নাকে কান্নাটা কবে থামবে। সুমন এটা বললো প্রায় 15 দিন পরে, 16 দিনের মাথায় গিয়ে একটা কথা বললো, আর সেটাও ছিল এমন একটা কথা যেটা ওরা কখনো ভাবেইনি, ওদের কাছে আউট অফ বক্স ছিল। তো ওর মা অবাক, কি হয়েছে তুই, মানে যে ছেলে, মানে মাথা, মানে যে ছেলে তুমি তো মানে কি বলবো, সে তোর কাছ থেকে তুই করে কথা বলা ওর বাবা মা কখনো এক্সপেক্টই করেনি। সরি। তো এর মধ্যে কি হলো, তোর বাবা বললাম না একটু রাগী টাইপের লোক ছিল, মগ্ন চড়া টাইপের লোক, তো গিয়ে দিয়েছে একটা ধরিয়ে কষিয়ে, ঠিক আছে, একটা চর মারাতে ও পড়ে যায়, গিয়ে সেন্সলেস মানে কনসিয়াস হয়ে যায়। তো ওকে আবার চোখে মুখে জল টল দিয়ে আবার জ্ঞান ট্যান ফেরে। তো ওর মা আবার ওর বাবাকে বকে, মানে মেসোমশাই কি বকে, যে তুমি কেন মারলে, কি হয়েছে জানতে তো হবে, বলেছে তার পিছনে তো কোনো রিজন থাকতে পারে, কেন বললো না বললো জানতে হবে, তুমি মারলে কেন ফাটাং করে। ওর বাবা করেছিল, মানে মেসোমশাই দিয়ে, এই মেসোমশাইয়ের এই চরমারাটা ছিল ওদের দুজনের, মানে ওর মানে মেসোমশাই আর মাসির, এদের দুজনের জীবনের সব থেকে বড় ভুল ছিল ওটাই, বুঝতে পারলে? ওই সুমনকে চর মারা। হ্যাঁ, বলছি তোমাকে, ধীরে ধীরে বুঝতে পারবে কেন ওই চর মারাটা কেন ওদের জীবনের কাল হয়ে দাঁড়ালো। তো সেন্সলেস হয়ে যাওয়ার পরে না, সুমনের আর কোনো মুখ থেকে কোনো কথা বেরোয়নি। এগেন ফের ওর রুমে চলে যায়, সিমিলারলি এবার কিন্তু অন্য রকম ভাবে, প্রস্তাবটা এবার ওর লুকটা দেখো। মাসি বলছে, আচ্ছা দাদা আমি তোমাকে একটা কথা বলি, মায়ের কাছে ছেলেদের কোনো লজ্জা থাকে না, এটা আমরা শুনে এসেছি ছোট থেকে। তোমার যদি কোনো সমস্যা হয়, তুমি তোমার মার কাছে গিয়ে দেখবে আরামসে দেখাতে পারবে, মানে অতটা না হলেও মোটামুটি তুমি বলতে পারবে অ্যাটলিস্ট, যেটা আর 5 জনের কাছে কিন্তু বলা পসিবল নয়। ডক্টর আর মা এই দুজনের কাছে কিন্তু তুমি শেয়ার করতে পারবে নির্ভরসায়, যে এরা অন্তত হাসি মজা করবে না। এই কথাটা কেন বললাম বলছি এবার। মাসি দেখছে জানালাটা যেহেতু খোলা ছিল, মানে খোলা যেহেতু, জানালাতে বললাম না কোনো পাল্লা নেই, তোমাকে আগেই বলেছিলাম শুরুতে, জানালাতে কোনো পাল্লা ছিল না, জাস্ট তোমার কাপড় ফেলা ছিল, ওই পর্দা টাইপের আর কি। তো পর্দাটাকে ওরা ততদিনে ছেড়ে দিয়েছিল। তো মাসি বলছে, যোগাসনে যেমন বসে মানুষজন, রামদেব বাবা টাবা যেমন করে বসে না, পায়ের ভিতর থেকে পা গলিয়ে টলিয়ে যেমন বসে না, ওরকম ভাবে বসে আছে, আর পুরোপুরি উলঙ্গ, পুরো আর সেই বইয়ের দিকে তাকিয়ে আছে, চোখ বন্ধ করে নেই কিন্তু বইয়ের দিকে তাকিয়ে আছে, বুঝতে পারলে? এই রূপটা মাসি দেখে রীতিমতো চিৎকার করে, মানে বাবা গো বাঁচাও বাঁচাও বাঁচাও, আমার ছেলেটার কি হলো, এরকম বলে চিৎকার করে সিঁড়ির থেকে মানে পড়তে উনি মানে আরেকটু হলে পড়ে যেতে, এরকম ভাবে থতমত হয়ে উনি নিচে নামে। এবার ওদের বাড়িটার আশপাশে না খুব একটা যে ঘিঞ্জি টাইপের না, মানে বাড়ির থেকে প্রায় 1/2 কিলোমিটার 1 কিলোমিটার দূরে 2-4টে করে বাড়ি, এরকম গ্রামে, বললাম না তোমাকে ওচপড়া গ্রাম টাইপের, মোটামুটি মানে খুব একটা পাশাপাশি ঘর না। তো ওইরকম চিৎকার করাতে না 2-4টে পাশ থেকে গ্রামের লোকজন আসে, যে কি হয়েছে, এরকম চিৎকার হঠাৎ করে হলে যেমনটা হয়। তো আসে, তো ওর মা চেপে যায়, ওর মা বললো না আমি পড়ে যাচ্ছিলাম স্লিপকে, এরকম বলে কাটিয়ে দেয়, দিয়ে ওদেরকে বাড়ির থেকে মানে যাতে চলে যায় ওরা ব্যাপারটাকে এতটা আমি তোমাকে বলছিলাম শুরুতে, ওই জন্য ওরা কাউকে জানাতে দেয়নি, কাকপক্ষী পর্যন্ত জানে না, কয়েকজন ছাড়া। তো
মাসি নিচে নেমে আসে, এসেই সঙ্গে সঙ্গে ফার্স্ট কাজ ছিল ওনার মেসোকে কল করে সমস্ত কিছু বলা। এবার মেসো, আমি বললাম, রাজনীতির সাথে যুক্ত ছিল, উনি কোনো পার্টি মিটিং এ ফিটিং এ ব্যস্ত ছিল। তো মেসো ওখান থেকে ফোনে বলে দেয় কিচ্ছু করতে হবে না, কাঁচা কঞ্চি গিয়ে পিঠের চালে কুচে দাও, সব ঠিক হয়ে যাবে, রোগ টোগ সব চলে যাবে, এরকম বলে, বুঝলে? হ্যাঁ, তো এরকম বলে ফোনটা রেখে দেয়। মাসি কি করবে বুঝে উঠতে পারছে না, ওনার মাথা কাজ করছে না, রান্না বান্না সব চুলে গেছে, সব ভুলে গেছে। মাথায় হাত দিয়ে আর দুটো হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে মানে কাঁদছে, বাচ্চারা যেমন কাঁদে না, খেলনা না দিলে তেমন ভাবে কাঁদছে। মাসি আওয়াজ পেলো একটা, কিছুক্ষণ পরে, আধা ঘন্টা পরে, ওই ওপর থেকে আসছে, সুমন কাঁদছে, ওটা ঠিক আছে। গিয়ে দেখছে সুমন কাঁদছে না, তাহলে কাঁদছেটাকে? মাসি যাওয়াতে না আওয়াজটা পুরোপুরি স্টপ, বুঝতে পারলে? দিনের বেলা, অথচ তখন কটা বাজবে, 11:30 11:45 এরকম টাইমটাতে, ঠিক আছে, একদম দিনের বেলা, ঝকঝকে রোদ আছে তোমার। মাসি ফের জিজ্ঞেস করলো, এ বাবু তুই কাঁদছিস, আর তোর কি অবস্থা রে? তো মাসি না কি করেছিল, জানলার ভিতর থেকে একটা গামছা নিয়ে ওর যে জায়গাতে আছে ওখানেও গামছাটা ছুড়ে দেয়, বুঝতে পারছো তো ব্যাপারটা? হ্যাঁ, ওটা করে দেয়। তো তারপর ওটা আগে করেছিল, তারপরে গিয়ে বলছে যে বাবু তুই কাঁদছিস নাকি তুই? তখন কৌস্তবদা সুমন ওর মায়ের দিকে তাকায়, বলছে ওর মা যে সুমনের চোখ যেন আগুন জ্বলছে, মানে সুমনের চোখে যেন আগুন জ্বলছে, বুঝতে পারলে? অরেঞ্জ কালার, পুরো সেই সূর্য ওঠার সময় যে কালারটা হয় জানো, ওই সিমিলার কালার, সেম কালার। আর ক্রিপি একটা হাসি, মানে ভ্রু নাচিয়ে যে হাসিটা, ওটাকে মানে রহস্য করে হাসা যেটা, ওই রকম ভ্রু নাচিয়ে নাচিয়ে হাসছে, আর ওই রকম চোখ, বুঝতে পারলে? ওর মা ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায় দেখে। তারপরে মেসোমশাই আসে, তখন প্রায় 1:30 মতো বেজে গেছে। ওর মা ততক্ষণও ওই প্রায় 2 ঘন্টা মতো কিন্তু সেন্সলেস হয়ে ওই সুমনের ঘরের সামনে জানালার পাশে পড়েছিল, বুঝতে পারলে? মেসো আসে, ডেকে ডেকে পায় না, তো উপরে গিয়ে দেখে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন চোখে মুখে জল দিয়ে, হ্যাঁ, মেসো মাসিকে তোলার আগে সুমনকে যখন দেখে, তখন কিন্তু সুমন ড্রেস পরে একদম নর্মাল, যেমনটা আগে বসেছিল, আগে 15 দিন যেমন বসেছিল বললাম না, তেমন ভাবে বসে আছে, বুঝতে পারলে? মানে এখানে না ওর মাকে পুরোপুরি বোকা বানিয়ে দিয়ে যাচ্ছে, আর মানে ওর মাকে পুরো পাগল করে দিয়ে যাচ্ছে, আর ওর বাবার কাছে পুরো সেফ, বুঝতে পারলে? এরকম একটা সিচুয়েশন ঘটিয়ে যাচ্ছিল। তো মেসো ও ছেলের দিকে তাকিয়ে দিল, ছেলে তো নর্মাল আছে, ওর মাকে তুললো, জ্ঞান ফ্যান ফিরলো। মাসি আর কথা বলতে পারছে না, মানে করে জানলার দিকতে মানে দেখাচ্ছে, বলতে চাইছে কিছু, যে এরকম এরকম ব্যাপার, তুমি দেখো এটা বলতে চাইছি বারবার। তো তখন মেসো বলছে ও তো দিব্যি আছে, তুই দেখ, মানে তুমি দেখো, ও তো নর্মালে আছে, ও তো যেমনটা ছিল বললে ও তো তেমনই আছে। অ্যাকচুয়ালি না, আমি তোমাকে বললিটা কেন বললাম বা তুই কেন বললাম, মাসি না মেসোকে তুই করে, মেসো না মাসিকে তুই করেই বলতো কথাটা, আর আমি এখানে তুমি করে অ্যাড করেছিলাম, ওই জন্য আমি বেরিয়ে গেলাম, বুঝলে? তো বলতে তো ঠিকই আছে, নর্মাল আছে। তখন মাসি এগেন যখন দেখছি যে নর্মাল, বুঝতে পারলে, জামা কাপড় পরে আছে, তখন মাসি একটা মানে মায়েরা ছেলেদের একটা গালাগালি দেয় না, নর্মাল কমন একটা গালাগালি আছে, দেয়, তুমি দেখবে লক্ষ্য করে। কি বলবো, বলেছিল, ঠিক আছে? তো ওকে তখন মাসি সুমনকে যে আমাকে পাগল করে দেবে বলে জানালা থেকে কিছু একটা ছুঁড়ে মেরেছিল, কি জানি না, বলেছিল হাতের ধারে যা পেয়েছিলাম ছুঁড়ে একটা মেরেছিল, মেরে ওরা 2 লোকে নিচে নেমে চলে আসে। এবার না ওর বাবা বলল যে একদম কোনো রকম কোনো কিছু করতে হবে না, তুমি ভাতের থালা যেমন রেগুলার বেসিস গিয়ে দরজার ভিতর থেকে দিয়ে দিতে, ভাতের থালা দিয়ে দেবে, খাক না খাক দেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? কিছু করতে হবে না, ওর যেমন রোগ হয়েছে তেমন রোগ সারবে, এইসব রোগ আমি বুঝি, এসব মনের রোগ, কোনো কিচ্ছু নয়, কোনো শারীরিক রোগ নয়। মেসো এটা বলছে, কারণ মেসোর কানে এটা বলার পিছনে রিজন হলো এটা, যেহেতু মেসো একজন পলিটিক্স এর সাথে জড়িত একজন লোক, তো ওনার ছেলের কাজকর্ম ক্রিয়াকলাপ না হালকা পাতলা এখানে ওখানে ভেসে যায়। কেমন ভেসেছে, ওই যে ওই মেয়েটাকে প্রপোজাল দিয়েছিল, তো সেই খবরটা না হালকা পাতলা ওই বলে না যে এখান থেকে ওখান থেকে এখান হয়ে গেছে, তো সেইভাবে মেসোর কানে খবরটা এসেছিল যে এরকম ছেলে এরকম মেয়েকে এসে ফেঁসে আছে। তো মেসো পুরোপুরি ভেবেছিল যে এই মেয়েটার জন্য ওই সবগুলো করছে, যাতে আমরা গিয়ে ওই মেয়েটার সাথে ওর বিয়েটা দিয়ে দিই বা এইরকম রিলেটেড মেসো কিছু ভাবছিল, বুঝতে পারলে? তো মেসো ওই জন্য বললো না যে ওর মনের রোগে এসব কিচ্ছু না,
ও যাকে যা খুশি করুক। আর মেশোর একটা জেদ ছিল যে ওই বাড়ির মেয়ের সাথে, মানে ওই গ্রামের মেয়ের সাথে আমি মেয়ে বিয়ে দেবো না, মানে ছেলের বিয়ে দেবো না। জানি না কোন কি কারণ ছিল, বাট এরকম বলেছিল, ঠিক আছে। তো ভালো, নিচে নেমে আসে, এবারে তো আর কিছু বলেনি। এবার মাসিও একটুখানি হয়, স্বস্তি পায়, যে কারণটা একটা জানলো যে কি কারণে ছেলেটা এরকম হলো, বুঝতে পারলে। তো মাসি একটু স্বস্তি পায় মেন্টালি। তো মাসি যেমনটা ভাত টাত দিত, হ্যাঁ এখানে ভাত যেটা দিত না কৌস্তবদা, ও কি করতো জানো, ভাত খেত না, ও ভাতগুলো ঘরের এক কোণাতে জমা করতো, যেগুলো পচতো একটা টাইম পরে, ভাত 2-3 দিন পর তো পচে যাবে, পচতো। আর কি বিচ্ছিরি গন্ধ বেরোতো, কৌস্তবদা ধারণা করতে পারবে না। পচা গন্ধ একটা হয়তো, মাছ টাছ পচছে, ভাত টাত পচছে, ডাল টাল সব পচে যাচ্ছে, সেই পচা গন্ধের মধ্যেই ও থাকতো, ঠিক আছে। আর ওর বাড়ির লোকগুলো এমন ছিল এই সমস্ত কিছুর সাথে না মানে মানে নিজেকে মানে কি বলবো, নিজেদেরকে পুরো মিশিয়ে নিয়েছিল, হ্যাঁ পুরো গা সওয়া করে নিয়েছিল। কারণ ওদের কাছে ছিল ওই ব্যাপারটা ওইরকমই, যে ও মেয়েকে সে ওইরকম করছে, বুঝতে পারছো। হ্যাঁ, তো এই করতে করতে আবার সেকেন্ড অমাবস্যা চলে আসে। সেকেন্ড অমাবস্যা যখন আসে, ওর মাসি বললো যে ওই অমাবস্যা আসার 2-3 দিন আগের থেকে ছেলের মধ্যে পুরো চেঞ্জ। মানে যে ছেলে এক জায়গা পুরো স্ট্যাচু, সেই ছেলে না আস্তে আস্তে নর্মাল লাইফে ফিরছে, মানে নিচে নামছে, আমাদের সাথে টুকটাক কথা বলছে, মানে আগে যেটা একদম না, ওই যে রূপ ফুপ দেখেছিলাম না, তো সেসব কিছু না, নর্মাল মানে হালকা পাতলা কথা বলছে। খাবি 4-5 বার বলার পরে এরকম টাইপের অ্যান্সার পাচ্ছিল, ঠিক আছে। নিচে নামছে, স্নান টান করছে। কারণটা কি, এগুলোর পিছনে কারণ ছিল। আমি তোমাকে বলেছিলাম একটা কথা এর মাঝে, যে ও কিন্তু বই পড়তো না, ও কিন্তু তখন কোনো রকম ভাবে পজেস ছিল না, কৌস্তবদা বলেছিলাম কিন্তু। তো এগুলো কেন করতো, ও যে তান্ত্রিক বা যে অঘরী বা যাই বলি না কেন, যার সাথে ও মিশেছিল, মানে যে যার যুক্তিতে ও এইসবগুলো করছিল এতদিন, সে বলেছিল আমি একটা স্পিরিট পাঠিয়ে দেবো তোর সাথে, যে সবসময় থাকবে, তোকে প্রোটেক্ট করবে, ঠিক আছে। সে কখনো তোকে পজেস্ট করবে, কখনো তোর চারপাশে থাকবে, কখনো তোর বাড়ির চারপাশে থাকবে, মোটামুটি ও থাকবে, তোর থেকে কখনো দূরে যাবে না। এবার বলি, ও যখন হয়েছিল তখন ও পজেস্ট ছিল, ওর যে চোখ দুটো লাল দেখেছিল তখনও ও পজেস্ট ছিল, ঠিক আছে। বাট যখন ও বই পড়ছিল তখনও কিন্তু পজেস্ট ছিল না, কারণ ওকে বলেছিল যে অ্যাটলিস্ট 15 ডেজ তোকে মৌনব্রত করতে হবে, বুঝতে পারলে। আচ্ছা, বুঝতে পারলে। তো ওকে 15 ডেজ মৌনব্রতর জন্য ও পড়ছিল না, কিন্তু চুপচাপ ছিল, ও একদমই নর্মাল ছিল। বাট ওই পূর্ণিমাটা চলে যাওয়ার পর থেকে, ওই 16 দিনের মাথা যখন ঘর থেকে বেরোলো, ওই তখনই ওই স্পিরিটটা ওর মধ্যে পজেস্ট হয়, আর সেই দিন থেকে পজেস্টই ছিল, বুঝতে পারলে। তারপর থেকে আর যায়নি। হ্যাঁ, এবার যখন অমাবস্যা আসে, এবার তো ওকে তো একটা কাক এগেন ফের খুঁজতে হবে। তো ও পাড়ার, যেহেতু দেখো মানে হয় না বাচ্চাদের মধ্যে, যে বাচ্চা ঠিক নয় মানে তবু একটা গ্যাং থাকে, আর যে গ্যাং এর একজন হেড থাকে, দেখবে যে হেডটাকে দেখবে তার বাবা ঠিক পয়সাওয়ালা বেরোয়, তুমি লক্ষ্য করে দেখবে। একদম ঠিক। হ্যাঁ, তো ও ছিল ওর গ্যাংটার মধ্যে হেড, আর যেহেতু ওর বাবার পয়সা ছিল, টাকা পয়সা ছিল, বাইক ছিল, তো ওর 3-4টে বন্ধুদেরকে বলে দেয় যে একটা জ্যান্ত কাক এনে আমার ধরে দিতে পারবি, সে 5000 টাকা আমার তরফ থেকে ক্যাশ পাবি, ঠিক আছে। এবার 5000 টাকার জন্য একটা কাক কোনো ফ্যাক্ট হলো, বুঝলে। আরামসে ধরে নিয়ে দিয়েছে। যেখানে ওর একদিনের টাইম দিয়েছিল বন্ধুদের, সেখানে ও 2-3 ঘন্টার মধ্যে ও কাক পেয়ে যায়। এবার তো ওর বন্ধুরা কোশ্চেন করার আগে ও নিজেই বলে দিয়েছিল, আমি এই কাকটা কি জন্য নিয়ে যাচ্ছি কেউ কোনো কোশ্চেন করবি না, যদি কোশ্চেন করিস তো টাকা পাবি না, বুঝতে পারলে। যে কারণে ওর কোনো বন্ধু আর ওর কাছে কোনো কোশ্চেন করতে পারেনি, যে কেন নিয়ে যাচ্ছিস, কাক নিয়ে কি করবি, কাক মানুষ থরি না বসে, তো কোনো কোশ্চেন করেনি। বলা হয়ে গেল, কাক ও অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, যে যেমনটা হয়। ও ক্লিন শেভ করেছিল, তখন বললাম না গোপদাড়ি হয়ে গেছিল, 15-16 দিন তো চান করেনি, আর চুলদাড়ি তো কাটার তো দূরেরই কথা। তো পুরো ক্লিন শেভ করে নাকি পুরো ফ্রেশ হয় আর কি, নিজেকে পুরো সাবান টাবান মেখে হঠাৎ করে পুরো ফ্রেশ হচ্ছে, এরকম একটা ব্যাপার। ফ্রেশ ট্রেশ হয়ে কাকটাকে নিয়ে ওর বাড়িতে এনে রেখেছিল। এটা ছিল মানে এক ধরনের ওয়ার্নিং ছিল ওর বাবা মায়ের জন্য, বুঝলে। সেটা আমি পরে আসছি, কেন এটা ওয়ার্নিং বা কি সেটা আমি পরে বলছি। কাকটা নিয়ে ওর বাড়িতে রেখে দিয়েছে। মুরগির যে খোঁড় ছিল বলেছিলাম না, প্রথমবার এসেছিলাম দেখেছিলাম উঠোনে মুরগির খোঁড় ছিল, মুরগি টুরগি পুষেছিল, ওই খোঁড়ের ভিতর রেখে দেয়। তো ওর বাবা মা অতটা খেয়াল করেনি, পরে জানতে পেরেছিল যে মুরগির খোঁড়ের ভিতর থেকে কাকটাকে ওই রেখেছিল, আর ওই বের করে নিয়ে গেছিল। হ্যাঁ, তো অমাবস্যা ধরো কালকে, তো আজকে থেকে যেমনটা ওর করণীয় ছিল, মানে ওই না খেয়ে থাকা আর নিজেকে পুরো পরিচ্ছন্ন পরিষ্কার রাখা, এরকম ব্যাপার। এইবার ওর বাবা মার কাছে, হ্যাঁ এবার তোমাকে ঘটনাটা বলি, মানে আর একটা কথা এখানে বলি, অ্যাড করি।
সেটা হলো এই যে ঘটনাটা বলছি, এই ঘটনাটা কিন্তু ঘটেছে 2021-এ, বুঝতে পারলে? বাট আমি তোমাকে বললাম কিন্তু আমি ওদের বাড়িতে গেছিলাম 2022-এ। আরো 1 বছরের পিছনের ঘটনা তোমাকে আমি বলছি, এবার বুঝতে পারলে ঘটনাটা? এবারে কাল ধরো অমাবস্যা, তো আজকে ওর যা কিছু করণীয় ছিল সবকিছু কমপ্লিট করে নেয়, নিয়ে ওর যা যা ছিল ভোরবেলা উঠে এইবার এখানে মেন ঘটনা যেটা ঘটে, ও কাকটাকে নিয়ে ঘর থেকে বেরিয়ে ওই 3:30 পৌনে 4টে নাগাদ যেমনটাও আগের বারে গেছিল তেমনটাও ঠিক এইবারেও ওখানে পৌঁছে যায়। সিমিলারলি এবারে ও ওই লাল সুতো যেটা ওকে নিয়ে যেতে বলা হয়েছিল, প্রত্যেকবারই বলা হয়েছিল 2বারে, তো ও ফের এবারে ভুলে যায়, বুঝতে পারলে? এবার ও কি করেছিল, এবার ও ফিরতে তো পারবে না কারণ হাতে টাইম নেই, বাড়িতে এসে লাল সুতো নিয়ে গিয়ে যেতে হয়তো দেখা যাচ্ছে ততক্ষণে সূর্য উঠে যাবে, তো তাহলে ওর তো পুরো সব বেকার হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। হ্যাঁ, এখানে আরেকটা কথা বলে রাখি, এই ক্রিয়াটা যদি না তুমি কমপ্লিট করতে পারো, মানে ওই তান্ত্রিকটা ওকে বলেছিল যে উইদিন 2 অমাবস্যা, 2টো অমাবস্যার মধ্যে যদি না তোমার, ধরো তুমি একটা অমাবস্যা কমপ্লিট করলে আর একটা অমাবস্যা তুমি ফেলিওর, সূর্য উঠে গেল মানে তুমি ফেলিওর, তো তুমি কিন্তু প্রাণে বাঁচবে না। ওকে এরকম থ্রেটও দিয়েছিল, তাহলে ওর একটা পিছনে ভয়ও আছে যে আমি তাহলে তো প্রাণে বাঁচবো না, বুঝতে পারলে? আর ও যখন এই ক্রিয়াগুলো করেছিল তখন কিন্তু ওর মধ্যে কোনো স্পিরিট ছিল না, কোনো রকম কোনো পজিশন ওর মধ্যে হয়নি, ও নর্মাল ছিল, বুঝতে পারলে? ওর জ্ঞানে ছিল এক কথায়। তো সিমিলারলি গিয়ে ওকে ওই যেমন শিকড় টিকড় ওর যা দিয়েছিল অ্যারেঞ্জ, মানে ওই তান্ত্রিকটা দিয়েছিল সেগুলো নিয়েও যায়, গিয়ে না ওই শিকড়টা, এবারে ওর ফটো ছিল না, শুধু ফটো ছিল না, ফটোর সাথে ওই তান্ত্রিক একটা শিকড় দিয়েছিল, ওই বললাম ওই শিকড়টা একসাথে, মানে ফটোর মধ্যে ওটাকে দিয়ে এবার যেমন ওই রোলের মতো করে ওইরকম রোল করে ওই লাল সুতো দিয়ে বেঁধে, আর তোমাকে ওই মাটির তলায় যেমন ভাবে আগের বারে বলেছিলাম ওরকম ভাবে আঙুল দিয়ে তোমাকে মাটিটা গর্ত খুঁড়ে, হ্যাঁ আর একটা কথা এখানে বলি, যে জায়গাতে গতবারে পুঁতেছিল সেই জায়গাতে কিন্তু পুঁতলে হবে না, বুঝতে পারলে? এটা অন্য একটা ডাইরেকশনে তোমাকে পুঁততে হবে, বুঝতে পারলে? সেটা হতে পারে ওর পাশে, হতে পারে ওর পেছনে, সামনে হতে পারে, ওই সাইডে হতে পারে, যেখানে খুশি হতে পারে, বাট ওই জায়গাতে হবে না। তো ও লাল সুতো নিয়ে যেতে ভুলে যায়। ঘটনাটা অ্যাকচুয়াল এটাই, মেন ঘটনা অ্যাকচুয়ালি এটাই দাদা। কি হয়, ও লাল সুতো যেহেতু নিয়ে যেতে ভুলে যায়, ওর হাতে টাইম ছিল খুবই কম, যে ও বাড়ি এসে সুতো নিয়ে যাবে এটসেট্রা, টাইম ছিল খুবই কম। তো কি করলো না, ও দেখলো যে বট গাছের গায়ে না প্রচুর লাল সুতো জড়ানো, ঠিক আছে? বট গাছের গায়ে তুমি দেখবে যে সমস্ত বট গাছে ক্রিয়াকলাপ করে মানুষজন, বানটা করে, হ্যাঁ, তো ওইরকম সুতো, লাল সুতো প্রচুর জড়ানো, ঠিক আছে? ও প্রথমে খানিকটা ভয় পায় যে এই সুতো নেবো, এগুলো তো আমার ইউজ নয়, আর যেহেতু ওকে তান্ত্রিক স্ট্রিক্টলি বলে দিয়েছিল যা কিছু ইউজ করবি সমস্ত কিছু নতুন, বুঝতে পারলে? ও যে পরনের পোশাকও পরেছিল সেটাও ছিল নতুন পোশাক, বুঝতে পারলে? তো একটু ভয়ও পাচ্ছিল, তো ভয় পেতে পেতে ও আবার ডিসাইড করলো যে ঠিক আছে কোনো ব্যাপার না, যা হবে, তান্ত্রিক তো আর দেখতে আসছে না, এরকম একটা ওর মেন্টালিটি কাজ করে ওই যে বটগাছের গায়ে থেকে যে সুতো ছিল ওখান থেকে একটা সুতো কেটে নিয়ে ও ওই ক্রিয়াটা করে ওখানে মাটির তলায় পুঁতে দিয়ে, যেমনটা বলেছিলাম তেমন ভাবে পুঁতে দিয়ে হাত দিয়ে চাপড়ে মাটিটা করে দেয়। এবার বলি মেন টুইস্টটা হলো এটাই কৌস্তবদা, ও যে সুতোটা কেটেছিল বললাম বট গাছের গায়ে থেকে, ওটা ছিল প্রায় 50 থেকে 60 বছরের পুরানো একটা বৈষ্ণব ফ্যামিলি, একটা বৈষ্ণব হোল ফ্যামিলি, যার প্রায় 16-17 জন মেম্বার, যাদেরকে কোনো এক তান্ত্রিক, ঠিক আছে, ওই পজেশনের থ্রুতে ছাড়িয়ে ওদেরকে ওই বেঁধে আর ওই বটগাছের গায়ে ওই সুতো দিয়ে বেঁধে রেখে দিয়েছিল। আমি এই জায়গাটা বুঝলাম না, মানে আমি তোমাকে বলছি, ধরো কোনো একটা আত্মাকে, ধরো কেউ একজন মানে পজেস্ট হয়েছে, ঠিক আছে, তো সেই যে পজেস্ট হয়েছে, যে স্পিরিটটাকে পজেস্ট করেছে, সেই স্পিরিটটা বহু পুরোনো দিনে, মানে যাকে এক কথায় ছাড়ানো তো যাবে, মানে ছাড়িয়ে দেওয়া যাবে, বাট ছাড়িয়ে দিলেও সে পরবর্তীকালে অ্যাটাক করতে পারে, বুঝতে পারলে? তো তাকে না তান্ত্রিকরা কি করে, তাদেরকে বেঁধে দেয়, মানে যাতে না আর বেরোতে পারে, একটা ডাইমেনশনের মধ্যে ওদের ফেলে দেয়, টাইম লুপের মধ্যে ফেলে দেয়, যাতে না আর বেরোতে পারে, বুঝতে পারলে? তো ওই বটগাছের গায়ে ও যে সুতোটা কেটেছিল, ওই সুতোটা ছিল একটা বৈষ্ণব ফ্যামিলির, পুরো হোল ফ্যামিলি ছিল, যারা একটা সময় মার্ডার হয়ে মারা যায় আর কি। সেই পুরো হোল ফ্যামিলির 17টা স্পিরিটকে কোনো এক তান্ত্রিক
ওই পজেশনের থ্রুতে ওদেরকে মুক্তি দেয় না, এক কথায় তোমাকে ওই বেঁধে না ওই বট গাছের গায়ে বেঁধে দেয়, বুঝতে পারলে? আমি বলছি তোমাকে একটু ব্যাপারটা দেখো ঠিক বুঝতে পারলাম কিনা। বলো। বৈষ্ণব ফ্যামিলি ছিল, মারা গেছিল, খুন করা হয়েছিল টোটাল ফ্যামিলিকে, একদম। সেটা এর আগে একটা পরিবারকে পজেস করে বা একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালকে পজেস করে, তাদেরকে বার করে ওই লাল সুতোর মাধ্যমে ওই বট গাছে কোনো একজন রেখে গেছিল, তাই তো? একদমই তাই, এটাই হয় এক্স্যাক্টলি। এ গিয়ে কেটেছে তো কেটেছে, ওই সুতোটাই কেটেছিল, কেটে এ ইউজ করেছিল, বুঝতে পারলে? তো কি হয় সেখানে, ওই 17 জন যে স্পিরিট ছিল, ঠিক আছে, ওই 17 জন একে পজেস্ট করে নেয়, এর সাথে এর বাড়িতে চলে আসে, বুঝতে পারলে? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। ঘটনা কিন্তু এখানে শেষ নয়, এই ঘটনার আরও অনেক কিছু বাকি রয়েছে। আজকের এই এপিসোড যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি সেকেন্ড পার্ট চান, তাহলে ডেফিনেটলি এটা আমাকে কমেন্ট করে জানান। আর আজকের এই ভিডিওতে আমি এম করছি 2500 লাইকের জন্য। ডেফিনেটলি আজকের এই ভিডিওটা আপনারা সকলে লাইক করুন, এবং আমি পরবর্তী বৃহস্পতিবার দিন এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আসবো, এই ঘোস্টলি কল রেকর্ডিংয়ের সেকেন্ড পার্ট নিয়ে আসবো। আমাদের এম হচ্ছে 2500 লাইকসের আজকে। তাহলে চলুন আর কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আপনারা সেকেন্ড পার্ট চান কিনা অবশ্যই জানাবেন, এবং হ্যাঁ, আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্স যদি আমার সাথে শেয়ার করতে চান, এরকম সত্যি ভৌতিক ঘটনা আমার সাথে শেয়ার করতে চান, তাহলে ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195 এই নাম্বারে। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।